আচ্ছা, তাহলে শুরু করা যাক, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি পড়বো যে আজকে বেসিক্যালি এফেক্ট অফ ভাইব্রেশন, যেটা বলেছি আগের দিন, বাট আরেকটু কথাবার্তা বলবো আর কি। ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি, যেখান থেকে আমরা পাবো ভাইব্রেশনাল কোষ স্ট্রাকচার, এটা পাবো। আচ্ছা, তাহলে সেটা কি ছিল যে বলছিলাম যে মানে ধরো আমার যদি এরকম কিছু ইলেকট্রনিক স্টেট থাকে, যেখানে এরকম একটা স্টেটকে বলেছিলাম যে গ্রাউন্ড স্টেবল ইলেকট্রনিক স্টেট, এবং এক্স্যাক্টলি একই একদম এক্স্যাক্টলি সেম বন্ড লেন্থে যদি এক্সাইটেড স্টেট থাকে, মানে এখন এক্স্যাক্টলি একই আমি আঁকছি, তারপরে এগুলোরও বিভিন্ন ভ্যারিয়েশন হবে, সেটা আজকে আমরা দেখব। এবং তারপরে যদি এইভাবে যদি এরকম একটা ইলেকট্রনিক স্টেবল মানে এক্সাইটেড স্টেবল ইলেকট্রনিক স্টেট ইএসইএস এটা যদি থাকে, তাহলে বলেছিলাম যে তার মধ্যে আবার কিছু ভাইব্রেশনাল লেভেল থাকবে এইভাবে, কারণ এগুলোর মধ্যে আবার কিছু ভাইব্রেশনাল লেভেল আছে, এবং ভাইব্রেশনাল লেভেলগুলোর ক্ষেত্রে যত ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার বাড়বে তত আস্তে আস্তে এদের মধ্যে এনার্জি গ্যাপটা কমতে থাকে, করে একটা সময় এটা কন্টিনিউয়াস হয়ে যায়। একই রকম এটার ক্ষেত্রেও এইটা আছে, এইটা আছে। মানে অবশ্যই ছবিগতটা অতটা মানে অ্যাকুরেট আঁকা হচ্ছে না, বাট বুঝতেই পারছো এরকম ব্যাপারগুলো হয়। তাহলে এইটাকে আমরা গ্রাউন্ড স্টেট বলতে পারি S0, আর এইটা ধরো S1 বলছি বা কিছু, এবং তার মধ্যেই ভাইব্রেশনাল লেভেলগুলো আছে, যেটা হচ্ছে V0, V=1 ডট ডট ডট, আর এইটা আছে V'=0, V'=1 ডট ডট ডট, এইভাবে ব্যাপারটা আছে। আচ্ছা, এবার বলেছিলাম যে বেসিক্যালি এখানেই মানে এইদিকে আমার হচ্ছে পোটেনশিয়াল এনার্জি প্লট হচ্ছে, আর এইদিকে তো রিয়াকশন কোঅর্ডিনেট, বা এখানে যদি মানে আর বলতে পারো যদি ডায়াটমিক মলিকুল হয়, বা এটা বিভিন্ন রিয়াকশন কোঅর্ডিনেট হতে পারে ডিপেন্ডিং অন দ্য মানে ডায়াটমিক মলিকুল হলে শুধু একটাই কোঅর্ডিনেট থাকবে যেটা বন্ড লেন্থ, আর যদি পলিঅ্যাটমিক মলিকুল বা তার থেকে মানে প্রায় মানে ডায়াটমিকের বেশি যা খুশি হবে, সেক্ষেত্রে এই এক্সের অ্যাক্সিসটা অনেক কিছুই হতে পারে। হ্যাঁ, মানে শুধু যে হবে সেরকম নয়, শুধু যে বন্ড লেন্থ হবে সেরকম নয়। আচ্ছা, এবং এখানে যেটা বলেছিলাম যে এটার যে ট্রানজিশনটা হবে, মলিকুলটা সবসময় একটা মিনিমাম 0 পয়েন্ট এনার্জি নিয়ে এখানে বসে আছে, মানে একদম মানে গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটের গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেলে বসে আছে, এবং কখনোই সেটা এই নিচে বসে নেই, কিন্তু এই একটা লেভেল ওখানে ওপরে বসে আছে। কারণ কি? কারণ মিনিমাম এনার্জি একটা থাকে সবসময় মলিকুলে, যেটাকে 0 পয়েন্ট ভাইব্রেশনাল এনার্জি বলে, তো সেইটা নিয়েও বসে আছে। এবার সেখান থেকে মলিকুলটাকে লাইট ফেলা হচ্ছে, এইখানে লাইট ফেলা হচ্ছে, এবার মলিকুলটা উঠবে, মলিকুল বা মলিকুলস গুলো এক্সাইটেড হবে। এবার এক্সাইটেড হয়ে কি বলেছিলাম যে সবসময় ভার্টিক্যাল ট্রানজিশন হবে, যেটা আমি বলেছিলাম যে ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল। কেন ভার্টিক্যাল ট্রানজিশন হবে? কারণ এটাই হচ্ছে ওয়ান অফ দ্য কনসিকুয়েন্স অফ বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। যদি ভার্টিক্যাল ট্রানজিশন যদি না হয়, যদি ট্রানজিশনটা এরকম বেঁকে হয় বা এরকম ভাবে বেঁকে যদি ট্রানজিশন হয়, তার মানে কি হচ্ছে, মানে এইখানে আমার যে মানে গ্রাউন্ড লেভেলে আমার যে মানে আর কি এটা আছে, মানে এইখানে আমার ধরো যে আর কি মানে যেটাকে আমি বন্ড লেন্থ বলছি আর ইকুইলিব্রিয়াম, তো এইখানেও আমি এখন ধরে নিয়েছি যে এইখানেও আমার হচ্ছে গিয়ে যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি আর ইকুইলিব্রিয়াম প্রাইম। আমি এইখানে এইভাবে ধরে নিয়েছি যে আর ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু আর ইকুইলিব্রিয়াম প্রাইম, এটা আমি অ্যাজিউম করে নিয়েই ছবিটা এঁকেছি। এবার এরকম একটা কেসে যদি ধরো আমার হচ্ছে মানে ট্রানজিশনটা সোজা ভার্টিক্যাল ট্রানজিশন স্ট্রেট ট্রানজিশন না হয়ে এরকম কোনোভাবে বেঁকে একটা কোনো ট্রানজিশন হলো, তাহলে আমার কি হচ্ছে, তাহলে গ্রাউন্ড স্টেটের থেকে এক্সাইটেড স্টেটের এই আর ইকুইলিব্রিয়াম প্রাইমটা আইদার বেড়ে যাচ্ছে অথবা কমে যাচ্ছে। মানে আমার মলিকুলটা তো সরি আমি আবার ভুল করে লিখেছি, দাঁড়াও, মলিকুলটা ওইখানে ওঠেনি, মলিকুলটা উঠেছে হচ্ছে ওই একই রকম ভাবে ওপরে,
মানে এখানে যেমন ওপরে উঠেছিল এই কালো দিয়েই লিখি, কালো দিয়েই করি তাহলে সুবিধা হবে। এই কালোটা আমার যখন আমি দিচ্ছি তখন এটা এইখানে উঠছে, মানে এটা এক্স্যাক্টলি আমি একই জায়গায় আঁকতে চেয়েছিলাম, ঠিক আছে? একটু সামান্য শিফট হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এইরকমই ভাবেই আঁকতে চেয়েছি। এরকম একটা জায়গায় এটা উঠেছে। এবার এটা এইখানে না হয়ে, মানে ধরো এইখানে পুরো ধরো এইখানে না হয়ে এটা যদি এরকম বেঁকে যেত, যেটা বলছিলাম, যদি বাঁকিয়ে দিই আমি, যদি আমি লালটা দিয়ে ধরো বাঁকিয়ে দিই, মানে এটা একটা হতে পারতো এইরকম ভাবে এইখানে যেতে পারতো, আবার এইরকম ভাবে এইখানে যেতে পারতো, এটা যেতে পারতো। এটা কেন হবে না? কারণ এইভাবে যদি যায় তাহলে মলিকুলটা এইখানে যাবে, তাহলে সেক্ষেত্রে এর যে আর ইকুইলিব্রিয়াম প্রাইম, অথবা এইখানে গেলে যে আর ইকুইলিব্রিয়াম প্রাইম, সেই ক্ষেত্রে ওই আর ইকুইলিব্রিয়াম নট ইকুয়ালস টু আর ইকুইলিব্রিয়াম প্রাইম হয়ে যাচ্ছে। মানে ইলেকট্রনিক অ্যাবজর্পশনের জন্য, ইলেকট্রনিক অ্যাবজর্পশন ইজ ভেরি ফাস্ট, যেটা 10⁻, মানে ইলেকট্রনিক অ্যাবজর্পশনস সেটা হয় হচ্ছে 10⁻⁻15 সেকেন্ড, এরকম সময়ে হয়। তার মানে এতটা কম সময়ের মধ্যে সে যদি এরকম বেঁকে ট্রানজিশন হয়, তার মানে ইলেকট্রনিক অ্যাবজর্পশনের সাথে সাথে তার নিউক্লিয়ার জিওমেট্রি চেঞ্জ হচ্ছে, বা ভাইব্রেশনাল চেঞ্জ হচ্ছে যেটা বলতে পারো, বা নিউক্লিয়ার জিওমেট্রি চেঞ্জ হচ্ছে। তাহলে কিন্তু বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন কি বলছে? বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন বলছে যে ইলেকট্রনিক মোশন আর নিউক্লিয়ার মোশন কমপ্লিটলি ডিকাপেল, দুটো টাইম স্কেলের মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। ইলেকট্রনিক মোশন ভীষণ ফাস্ট আর নিউক্লিয়ার মোশন ভীষণ ভীষণ স্লো। কিন্তু আমরা যদি এই বেকে ট্রানজিশনটা কনসিডার করি বাকিয়ে, তাহলে দেখতে পাচ্ছি যে ইলেকট্রনিক মোশনের সাথে সাথে, ইলেকট্রনিক অ্যাবজর্পশনের সাথে সাথে নিউক্লিয়ার চেঞ্জ ঘটে যাচ্ছে, সেটা সম্ভব নয়। তাহলে সেটা বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনকে সেটা ভায়োলেট করে দিচ্ছে, সেটা সম্ভব নয়। সেই জন্য সেইটাকেই বলে ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল, যে এই ইলেকট্রনিক অ্যাবজর্পশন শুড বি ভার্টিক্যাল, মাস্ট বি ভার্টিক্যাল। এটা সব সময় ভার্টিক্যাল ট্রানজিশন হবে, কখনো এরকম ভাবে এই বেকে ট্রানজিশন কখনো হবে না। কারণ এইটা হওয়া মানেই ইলেকট্রনিক অ্যাবজর্পশনের সাথে সাথে নিউক্লিয়ার জিওমেট্রি চেঞ্জ হচ্ছে, যেটা হতে পারে না, যেটা বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশনকে ভায়োলেট করছে। এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, দ্বিতীয় কথা, ঠিক আছে তাহলে এরকমটা হবে। আচ্ছা, এবার আমি না হয় এইখানে ছবিটা এঁকেছি, এরকম ভাবে আমি না হয় এইখানে মানে একদম এক্স্যাক্টলি এর সাথে ছবিটা এঁকেছি বলে এটা এরকম দেখতে লাগছে। এবার তো এই ছবিটা তো, মানে এটা তো আরো হচ্ছে গিয়ে মানে প্রথমত ছবিটা তো মানে ডিস্টর্টেড হতে পারতো, মানে ডান দিকে সরে যেতে পারতো এক্সাইটেড স্টেটটা, বাঁ দিকে সরে যেতে পারতো এক্সাইটেড স্টেটটা, 1 নম্বর এটা। 2 নম্বর হচ্ছে আমি আরেকবার ছবিটা আঁকি, হ্যাঁ, কারণ এইখানে এত কিছু করলে আর বোঝা যাবে না। আর একবার আরেকটু ভালো করে ছবিটা আঁকি, এরকম এই এই আচ্ছা, তারপরে এর এই ভাইব্রেশনাল লেভেলগুলো আছে এই 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 এরকম ভাবে, এইটা 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 এইভাবে, মানে যথারীতি। এত বাজে, এইভাবে আছে। আচ্ছা, এইবার এখানে ওই যে এত মোটা মোটা হয়ে যাচ্ছে যে কি করে দেখাবো, দেখাতে হবে কয়েকটা জিনিস আর কি। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, এইবার দেখো, এবার আমার মলিকুলটা এখানে বসে আছে, এবার আমি তাকে লাইট দিলাম, মলিকুলটা এখানে বসে আছে, এইখান থেকে মলিকুলটা হচ্ছে গিয়ে এইখানে উঠলো, এখান থেকে ধরো, মানে ওটা এক্স্যাক্টলি আমি মাঝখানেই করতে চাইছি, ঠিক আছে, বারবার একটু সামান্য যেন সরে যাচ্ছে, এখানে উঠলো। তাহলে ওঠার পরে এখানে হলো। এবার কথাটা হচ্ছে কেন এখানে উঠলো, আমার ওপরে কেন? ওটা তো ওপরে উঠতে পারতো, আমি ওকে যে পরিমাণ লাইট দিয়েছি, আমি ওকে লাইটটা কি দিয়েছি?
লাইটটা আমি ওকে দিয়েছি এই ইলেকট্রনিক স্টেটে ওঠার জন্য লাইট দিয়েছি, মানে ইলেকট্রনিক স্টেটে গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেলে ওঠার জন্য তো লাইট দিইনি, আমি ওকে লাইট এমনভাবে এনার্জি দিয়েছি, এমন মানে আমি জানতাম যে এই দুটোর মধ্যে এনার্জি গ্যাপ কত, সেরকম ভাবে আমি ওকে মানে ফোটন মানে লাইট পাঠিয়েছি। তাহলে ও এই পুরো ইলেকট্রনিক স্টেট থেকে ওই পুরো ইলেকট্রনিক স্টেটে উঠতে পারে, তাই না? মানে এমন তো নয় যে আমি ওকে শুধুমাত্র বলেছি যে ওই ইলেকট্রনিক স্টেটের শুধু গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেলেই ওঠো, সেইভাবে তো আমরা করিনি, আমরা তো পুরো ইলেকট্রনিক স্টেটটাকে কভার করার জন্য ওকে এনার্জি দিয়েছি। তাহলে ও এখানে উঠতে পারতো। আচ্ছা, ও এইখানে উঠতে পারতো, এইখানে উঠতে পারতো, তারপরে এইখানে উঠতে পারতো। হ্যাঁ, এইগুলো এরকম, এগুলো সবকিছু হতে পারতো যদি এইভাবে হয়। কিন্তু কেন এইখানেই আমরা দেখাচ্ছি বারবার, অ্যাকচুয়ালি ও সব জায়গাতেই উঠছে, কিন্তু এই ট্রানজিশনটাই কেন দেখাচ্ছি? কারণ দেখো, এইবার ভাইব্রেশনাল লেভেলের কথাই ভাবো। ভাইব্রেশনাল লেভেলে আমরা কি জানি? ওয়েভ ফাংশনগুলো বা প্রবাবিলিটি ডেন্সিটি প্লট কেমন দেখতে হয়? গ্রাউন্ড লেভেলের জন্য এইভাবে গিয়ে এরকম দেখতে হয়, এইটার জন্য এইভাবে গিয়ে এরকম এসে এরকম দেখতে হয়, তারপরের জন্য এইভাবে গিয়ে এইভাবে এসে এইরকম দেখতে হয়, এইভাবে। একই রকম এইটার ক্ষেত্রে এইভাবে দেখতে হয়, এইটার ক্ষেত্রে এইখানে নোড হয়ে এটা হয়, তারপর এটার ক্ষেত্রে এইখানে এটা, এখানে ম্যাক্সিমাম, এইখানে নোড হয়, অ্যান্ড সো অন এরকম দেখতে হয়। তো তাহলে আমি যদি এই জিরো থেকে জিরোতে দেখো, এবার এটা কোথায় যাবে? আর এই যে এই কোথায় ম্যাক্সিমা আছে, কোথায় মিনিমা আছে, বা কোথায় নোডাল প্লেন আছে, মানেটা কি? মানে এই ম্যাক্সিমা থাকা মানে কি? মানে ওই লেভেলে পার্টিকেল বা ইলেকট্রন বা পার্টিকেলটা থাকার প্রবাবিলিটি এই জায়গায় সব থেকে বেশি। তার পরের লেভেলে, মানে এটা যদি আমার ভি প্রাইম ইকুয়ালস টু 0, এটা হচ্ছে ভি প্রাইম ইকুয়ালস টু 1 অ্যান্ড সো অন, এটা ভি ইকুয়ালস টু 0, এটা ভি ইকুয়ালস টু 1 অ্যান্ড সো অন হয়। ভি প্রাইম ইকুয়ালস টু 1 লেভেলে যদি যায়, তাহলে কি হবে? এখানে দেখো, এটা তো জিরোতে পড়ে যাচ্ছে। এই ভার্টিক্যাল ট্রানজিশনের ফলে এই মলিকুলটা গিয়ে পৌঁছাবে এই জায়গাটায়, যেখানে পাওয়ার প্রবাবিলিটি একদমই কম, মানে মলিকুলটাকে পাওয়ার প্রবাবিলিটি নেই। তার মানে ওইখানে কিন্তু কোনো ট্রানজিশন মানে ট্রানজিশন হলেও তুমি সেটা দেখতে পাবে না, মানে সেটার ইন্টেন্সিটি ভীষণ লো হবে। তার কারণ হচ্ছে ওখানে তো ওকে পাওয়ার প্রবাবিলিটি সব থেকে কম। আবার যদি পরেরটায় যায়, আবার পরেরটায় ভালো 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 ট্রানজিশন পাওয়া যাবে, তার কারণ হচ্ছে ওখানে পাওয়ার প্রবাবিলিটি বেশি। তাহলে সেই জন্য সবসময় মলিকুল সবসময় সেই মানে যাচ্ছে সব জায়গাতেই। বাট আমরা এবার থেকে কথা বলবো এরকম ভাবে যে আমরা তো জানি আমাদের নলেজ থেকে যে কোথায় গেলে আমরা সব থেকে ভালো ইন্টেন্সিটি পাবো। সেই জন্য জিরো জিরো, যে আমরা বলি না জিরো জিরো ট্রানজিশন মানে বেসিক্যালি এই ভি ইকুয়ালস টু 0 টু ভি প্রাইম ইকুয়ালস টু 0 তে ট্রানজিশন, এটাকে বলে জিরো জিরো ট্রানজিশন, যার ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হয়। কারণ এটা ম্যাক্সিমাম যেখানে মলিকুলগুলো থাকতে পারে সেরকম জায়গা থেকে ইন্টেন্সিটি কার উপর ডিপেন্ড করে? basically the population of the state from which the transition takes place, তার উপরও তো ইন্টেন্সিটি ডিপেন্ড করে। রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে স্যার পড়িয়েছে এটা, সেই জন্যই আমরা রোটেশনাল স্পেকট্রোস্কোপি, ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিতে দেখেছি সবসময় জিরো লেভেল থেকে ট্রানজিশন হয়, এবং সেটাই সব থেকে বেশি ইন্টেন্স হয়। কারণ কি? কারণ আমরা জানি যে মানে আর কি, মানে রুম টেম্পারেচারে গ্রাউন্ড লেভেলটা হচ্ছে সব থেকে পপুলেটেড ওয়ান হয়। ভাইব্রেশনালের ক্ষেত্রেও দেখেছি, এখানে ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি নিয়ে কথা বলছি, তাহলে সেটাই দেখি। সেই জন্য নর্মাল টেম্পারেচারে, রুম টেম্পারেচারে এই গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটের গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেল ইজ দ্য মোস্ট পপুলেটেড ওয়ান। সেখান থেকে যে ট্রানজিশন হবে সেটা সব থেকে বেশি ইন্টেন্স হবে। এবার ট্রানজিশনটা কোথায় হচ্ছে সেটার উপরও ডিপেন্ড করবে। কারণ কি? কারণ ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল আমাকে সেটাই বলে। ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল আমাকে বলেছে যে সেই দেয়ার ইজ এ ফ্র্যাঙ্ক-কন্ডন ফ্যাক্টর, যেটা কেমন ছিল, যেটা কি ছিল, যে ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল, এখানে আমি একটু লিখে দিই, সেটা ছিল হচ্ছে প্রথমে আমার থাকবে সাই জি ইলেকট্রনিক, তারপরে সেখান থেকে মিউ ইলেকট্রনিক, সাই এক্স ইলেকট্রনিক, এইটার সাথে আমার একটা ফ্র্যাঙ্ক-কন্ডন ফ্যাক্টর ছিল, যেটা ছিল হচ্ছে সাই ভি ভাইব্রেশন, সাই ভি প্রাইম ভাইব্রেশন। এইটাকে আমরা বলেছিলাম ফ্র্যাঙ্ক-কন্ডন ফ্যাক্টর। এই ফ্র্যাঙ্ক-কন্ডন ফ্যাক্টরের ওপরে কিন্তু ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালটা ডিপেন্ড করবে, এটা আগের দিন বলেছিলাম। তাহলে এই ফ্র্যাঙ্ক-কন্ডন ফ্যাক্টরটার আবার কার উপর ডিপেন্ড করবে? এই সাই ভি ভাইব্রেশন আর সাই ভি প্রাইম ভাইব্রেশনের ওভারল্যাপের উপর ডিপেন্ড করবে। ওভারল্যাপটা কখন বেশি হবে? যখন ম্যাক্সিমার সাথে ম্যাক্সিমার ওভারল্যাপ হবে, যখন তুমি এই ম্যাক্সিমার সাথে, যত ধরো সাই ভি ভাইব্রেশন যেটা, সেটা যদি তোমার ভি ইকুয়ালস টু 0 হয়,
হয় আর সাই ভি প্রাইম ভাইব্রেশনটা যদি ভি ইকুয়ালস টু 1 হয়, তাহলে তো এটা তো ম্যাক্সিমার সাথে নোডাল প্লেনের ওভারল্যাপ তো 0, এটা তো হবে না কখনো। মানে তোমার তো মানে এই দুটোর ওভারল্যাপ যেটা, এই দুটোর ওভারল্যাপ তো এখানে 0 হয়, মানে এটা কিন্তু এই অর্থগোনাল ওভারল্যাপের কথা আবার ভেবো না, সেটা কিন্তু না। মানে আমি বলতে চাইছি মানে এইখানে যদি ম্যাক্সিমা আছে আর এইখানে নোডাল প্লেন আছে, তাহলে ম্যাক্সিমার সাথে নোডাল প্লেন এই এই দুটোর ওভারল্যাপ তো হবে না, কারণ ম্যাক্সিমার সাথে ম্যাক্সিমার ওভারল্যাপ সব থেকে বেশি হবে। সেটা ভি প্রাইমটা যা খুশি হতে পারে, ম্যাক্সিমার সাথে ম্যাক্সিমার ওভারল্যাপটা সব থেকে বেশি হবে, বা হচ্ছে গিয়ে নোডাল প্লেনের সাথে নোডাল প্লেনের ওভারল্যাপটা সব থেকে বেশি হবে। এবার কোনো নোডাল প্লেন থেকে তো মলিকুলটা ট্রানজিশন হতে পারে না, কারণ নোডাল প্লেনে তো মলিকুলটা নেই, মলিকুলটা তো থাকতেই পারে না নোডাল প্লেনের জায়গায়, তাহলে সেখান থেকে ট্রানজিশন হতে পারে না। কিন্তু ট্রানজিশন হয়ে যেখানে যাচ্ছে সেখানে কি হচ্ছে, সেখানে যেখানে ম্যাক্সিমাম ওকে যাওয়ার প্রবাবিলিটি বেশি বা ওকে পাওয়ার প্রবাবিলিটি বেশি, সেখানেই অবশ্যই যাবে। সেই জন্যই 0-0 ট্রানজিশনের ক্ষেত্রে ফ্র্যাঙ্ক কন্ডন ফ্যাক্টর সব থেকে বেশি হয়, সেই জন্যই কিন্তু ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল সব থেকে বেশি হয়, সেই জন্যই ওটা সব থেকে বেশি ইন্টেন্স হয়। তারপরে 0-1 লেস ইন্টেন্স হবে, তারপরে 0-2 আবার ইন্টেন্স হবে, কারণ দেখো কারণ ওটা আবার ম্যাক্সিমাতে গিয়ে পৌঁছাচ্ছে। 0-3 আবার লেস ইন্টেন্স হবে, কারণ ওখানে যদি দেখো এখানে আবার একটা নোডাল প্লেন থাকবে। 0-4 আবার একটা ম্যাক্সিমা থাকবে, ওটা আবার ইন্টেন্স হবে। এইরকম ভাবে কিন্তু ব্যাপারটা এগোবে, বুঝতে পেরেছো? তাহলে সেই জন্যই আর একবার আমি ছবিটা আঁকবো, মানে সেই জন্যই মানে সবসময় যে তোমার হচ্ছে এই এই মানে দুটো এক্সাইটেড স্টেট যে এরকম একটা আর একটার ওপর মানে একদম অ্যালাইন্ড হয়ে থাকবে সেরকম তো নয়, এটা ডিস্টর্টেড হতে পারে, এটা ডান দিকে সরে যেতে পারে এক্সাইটেড স্টেটটা, বাঁ দিকে সরে যেতে পারে এক্সাইটেড স্টেটটা, তখন কি করে ট্রানজিশনটা হবে সেটার একটা জাস্ট উদাহরণ দেবো, তারপরে আমরা এক এক করে যাবো। তো এই কথাগুলোই বলার ছিল, এই যে ওভারল্যাপ সংক্রান্ত যে কথাগুলো, সেই জন্য এইগুলোই আগের দিন বলা হয়নি, বলার ছিল। তাহলে আর একবার ধরো আমি যদি ছবিটা আঁকি, গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেল, এটা ধরো ডিস্টর্টেড করে দিলাম এরকম, তাহলে এইটা হচ্ছে এইভাবে আছে এরকম, এইরকম। এবার এইখানে এইখানে আমার হচ্ছে গিয়ে মলিকুলটা বসে আছে, এখানে বসে আছে। এবার এখান থেকে এটা উঠবে, এবার এটা তো ভার্টিক্যাল ট্রানজিশন হবে, এটা তো উঠতে পারে না, তাহলে কি হবে, তাহলে এটা কিন্তু উঠে একদম সেই জায়গায় যাবে যেখানে এই কোণার দিকে আমার হচ্ছে ওই ম্যাক্সিমাটা পড়ছে। মানে কি, মানে ধরো আমার এইটার ক্ষেত্রে এইখানে ম্যাক্সিমা হলো, এইটার ক্ষেত্রে এইখানে ম্যাক্সিমা হলো, এইটার ক্ষেত্রে মানে এইরকম হয়ে এইখানে ম্যাক্সিমা হলো, এইটার ক্ষেত্রে এইরকম হয়ে এইভাবে হয়ে এইখানে ম্যাক্সিমা হলো, সো অন। এবার এইটা যাবে এখান থেকে, তাহলে হয়ে সরি এরকম একটা জায়গায় পৌঁছবে। দেখো এই যে এখানে ম্যাক্সিমাটা পৌঁছেছে, তারপরেরটার ক্ষেত্রে হয়তো এই জায়গাটা ম্যাক্সিমা নেই, এই জায়গাটা নোডাল প্লেন পড়েছে, তাহলে সব থেকে বেশি যে এনার্জিটা তুমি যে এনার্জিটা দিয়েছো তাতে দেখা যাচ্ছে যেখানে গিয়েও ম্যাক্সিমাটা পাবে, মানে ম্যাক্সিমাম যেখানে গিয়ে ফ্র্যাঙ্ক কন্ডন ফ্যাক্টরটার সব থেকে বেশি হচ্ছে সেইখানে ট্রানজিশনটা হবে। এইখানে হতে পারে, বা এর পরেরটার ক্ষেত্রে একদম ধারে পড়ে যাচ্ছে, মানে ধরো নিচেরটাই যদি হতো তাহলে ধারে পড়ে যাচ্ছে, তার মানে বেসিক্যালি নোডাল প্লেনে পড়ে যাচ্ছে, ওটা হবে না, এটাই হবে। বা এটার আরো যদি ওপরে উঠতে পারি, কারণ এখানে তো ডিসোসিয়েশন লিমিটে অলরেডি পৌঁছে গেল, কারণ এই যে এই জায়গাটা মানে তো এটা ডিসোসিয়েট হয়ে গেছে, তাহলে ওই ওই ওপরের গুলো দেখে আর লাভ নেই। এই জন্য এই ডিসোসিয়েশন লিমিট পর্যন্ত এই ম্যাক্সিমাম সেখানেই যাবে যেখানে গেলেও কিন্তু এই ম্যাক্সিমা থেকে ম্যাক্সিমাতে পৌঁছাতে পারছে, মানে তারটা ইন্টেন্সিটি সব থেকে বেশি বোঝা যাবে। বাকি জায়গাগুলো তো যাচ্ছে কিন্তু ওইগুলোর ইন্টেন্সিটি তুমি দেখতে পাবে না, সেই জন্য ওগুলো আর এবার থেকে আমরা বলবো না। সেই জন্য এই ভার্টিক্যাল ট্রানজিশনটা কিন্তু এটাকে বলা হয় ভার্টিক্যাল এক্সাইটেশন এনার্জি, এটাকে বলা হয় ভার্টিক্যাল এক্সাইটেশন এনার্জি, ভিইই। এইটা ভার্টিক্যাল ট্রানজিশন হবে সব সময়, গ্রাউন্ড লেভেল থেকে S0 টু S1। S1 এর মধ্যে আবার এতগুলো ভাইব্রেশনাল লেভেল আছে, এইখান থেকে এইখানে মলিকুলটা সবসময় গ্রাউন্ড ভাইব্রেশনাল গ্রাউন্ড ইলেকট্রনিক্সের গ্রাউন্ড ভাইব্রেশনাল লেভেলে মিনিমাম 0 পয়েন্ট এনার্জি নিয়ে বসে আছে, সেখান থেকে যদি ওকে লাইট দেওয়া হয় তাহলে ট্রানজিশন হবে, এবং ট্রানজিশনটা সবসময় ভার্টিক্যাল ট্রানজিশন হবে, দিস মাস্ট বি ভার্টিক্যাল। এটাকে বলা হয় ফ্র্যাঙ্ক কন্ডন প্রিন্সিপাল, দিস ইজ এ কনসেপ্ট
কনসিকোয়েন্স অফ বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। এবং সেই ভার্টিক্যাল ট্রানজিশনটা কেন হবে, তার কারণ হচ্ছে নিউক্লিয়ার চেঞ্জ হতে পারে না, কারণ ইলেকট্রনিক অ্যাবজর্পশন ইজ সো ফাস্ট যে ওই সময়ের মধ্যে কোনো নিউক্লিয়ার জিওমেট্রি চেঞ্জ হতে পারে না, সেই জন্য ভার্টিক্যাল ট্রানজিশন হবে। এবং সেটা কেমনভাবে হবে, সেটা সবসময় এই জিনিসটাকে মেনটেন করে হবে, সো দ্যাট আমরা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অফ দ্যাট পার্টিকুলার ইলেকট্রনিক অ্যাবজর্পশন পাই। ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটা কার ওপর ডিপেন্ড করবে? ফ্র্যাঙ্ক-কর্ডন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। ফ্র্যাঙ্ক-কর্ডন ফ্যাক্টর হচ্ছে বেসিক্যালি দ্য ওভারল্যাপ বিটুইন দ্য ইনিশিয়াল ভাইব্রেশনাল লেভেল অ্যান্ড দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য হায়ার ভাইব্রেশনাল লেভেল অফ দ্য মানে and the final vibrational level of the higher electronic excited state, মানে হায়ার ইলেকট্রনিক স্টেট। এবং সেই দুটোর মধ্যে ওভারল্যাপ তখনই ম্যাক্সিমাম হবে যখন একটা ম্যাক্সিমা থেকে ম্যাক্সিমাতে ট্রানজিশনটা হবে। ঠিক আছে, এটা সবাই বুঝতে পেরেছো? বলো। ঠিক আছে, তো এই জিনিসগুলোই আগের দিন বলার ছিল। সেই জন্যই তার মানে এখান থেকে কি দেখা যাচ্ছে যে 0 ইজ দ্য মোস্ট ইন্টেন্স ওয়ান। ঠিক আছে, আর বলেছিলাম ফাইনাল, প্রথমে ভি ফাইনাল, মানে আমরা এটা কিভাবে লিখি আগের দিন লিখেছিলাম, ভি ফাইনাল আর ভি ইনিশিয়াল, এইভাবে লিখবো এবার থেকে, এইভাবে। তার মানে 0 মানে 0 থেকে 0 মোস্ট ইন্টেন্স, তারপরে কিন্তু 0 থেকে 1 সেটা কিন্তু লেস ইন্টেন্স হবে, এটা ইন্টেন্স হবে না, কারণ 1 মানে ওই যে নোডাল প্লেনে পড়ে যাচ্ছে। মানে যদি যদি মানে আমি আগেরটা যদি কনসিডার করি বা ইভেন পরেরটাও যদি কনসিডার করি, যে 0 থেকে 1 যদি এখানে হতো ধারে পড়ে যাচ্ছে, এটার ক্ষেত্রে 0 থেকে 0টাও ধারে পড়ে যাচ্ছে, এটার ক্ষেত্রে সেটাও হবে না। মানে আমি যদি সব থেকে আইডিয়াল সিচুয়েশনটা কনসিডার করি যেখানে, এবং এই পার্টিকুলার কেসে কি হচ্ছে, আর ইকুইলিব্রিয়াম, আর এটা যদি আমি আর ইকুইলিব্রিয়াম প্রাইম বলি, তাহলে এখানে আর ইকুইলিব্রিয়াম প্রাইম গ্রেটার দ্যান আর ইকুইলিব্রিয়াম হচ্ছে। মানে কি, মানে এখানে বেসিক্যালি এক্সাইটেড স্টেটে বন্ড লেন্থ যেটা, সেটা বেড়ে গেছে। মানে যদি আমি এটাকে বন্ড লেন্থ বলি, এক্সাইটেড স্টেটে বন্ড লেন্থ বেড়ে গেছে। বন্ড বেড়ে যাওয়া মানে কি, মানে বন্ড অর্ডার কমে গেছে, মানে বন্ডটা উইক হয়ে গেছে। বন্ড অর্ডার কমে যাওয়া মানে কি, মানে বেসিক্যালি দিস মাস্ট বি দ্য কেস দ্যাট যে ইলেকট্রনিক ট্রানজিশনটা হয়েছে সেটা একটা বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে হয়েছে, তাহলে আমরা জানি এটা হয়। ঠিক আছে, তো সেগুলো সব আজকে আমরা এখন আসবো এক এক করে। আচ্ছা, তাহলে এই 1 0টা তাহলে কি হবে, লেস ইন্টেন্স হবে, লেস ইন্টেন্স। হ্যাঁ, তারপরে আবার দেখা যাবে হচ্ছে 0 থেকে 2টা আবার হচ্ছে গিয়ে মানে ইন্টেন্স হবে, কম্পারেটিভলি ইন্টেন্স হবে, সব থেকে বেশি ইন্টেন্স হচ্ছে 0 হবে অ্যান্ড সো অন। এইভাবে কিন্তু ব্যাপারটা এগোবে। এইটা তাহলে এই কথাগুলো আগের দিন বলার বাকি ছিল, এটা হলো। আচ্ছা, এইবার তাহলে আমরা আসা যাক পরের এটাতে আসা যাক। আচ্ছা, আচ্ছা, এইবার হচ্ছে গিয়ে তাহলে ওই ওই আমি অন্য নতুন একটা পেজে শুরু করি, যে পোটেনশিয়াল এনার্জি সারফেস, এইটা আমাদের একটু বুঝতে হবে। পোটেনশিয়াল এনার্জি সারফেস এইটা। আচ্ছা, তাহলে এবার এইখানে কি মানে ব্যাপারটা কি, যে এগুলো মোটামুটি মানে বলাই আছে, যে যেটা বলেছিলাম যে ধরো আমার এটা আমি একটা এই পোটেনশিয়াল এনার্জি ভার্সেস আর প্লট করছি ফর ডাইঅ্যাটমিক মলিকুল, যেখানে শুধু বন্ড লেন্থটাই হচ্ছে একমাত্র আমার রিয়াকশন কোঅর্ডিনেট, এইটা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি সারফেসটা কেমন দেখতে হয়, এটা এইরকমভাবে দেখতে হয়, মানে আর এর ভ্যালু বাড়তে বাড়তে একটা সময় এটা ডিসোসিয়েশন লিমিটে পৌঁছে যায়, তখন পোটেনশিয়াল এনার্জিটা দেখতে এরকম হয়ে যায়। এবার এর মধ্যে এর আর কি ভাইব্রেশনাল লেভেলগুলো এরকমভাবে আছে, এইভাবে ভাইব্রেশনাল লেভেলগুলো আছে। হ্যাঁ, এটা আস্তে আস্তে ডিসোসিয়েশন লিমিটে পৌঁছে গেল এইটা। এবার এইটা হচ্ছে গিয়ে আমার আর ইকুইলিব্রিয়াম, এইটা। আচ্ছা, এইটা আর ইকুইলিব্রিয়াম, মানে এইটা এরকমভাবে বলা উচিত না, এইখান থেকে এইটা ধরো, এইটা হচ্ছে আমার আর ইকুইলিব্রিয়াম। আচ্ছা, আর এইটা হচ্ছে আমার মানে 0 পয়েন্ট ভাইব্রেশনাল এনার্জি, মানে আমি যদি এইখানে একটা এনার্জি লেভেল আঁকি, আর এইটা যেটা এইটা এইটা হচ্ছে 0 পয়েন্ট ভাইব্রেশনাল এনার্জি, মানে এপসিলন 0টা হচ্ছে 0 পয়েন্ট
ভাইব্রেশনাল এনার্জি এইটা। আচ্ছা, আর এইখানে এইটা যেটা মানে এই পুরোটা যেটা এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি। ডি ইকুইলিব্রিয়ামটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি, তার কারণ এখানে তো বন্ড ডিসোসিয়েট করে গেছে। আর এইটা হচ্ছে গিয়ে মানে এইটা হচ্ছে গিয়ে মলিকুলটা সব থেকে মিনিমাম এনার্জি এইটা, তাহলে এইটা হচ্ছে যে জন্য এটাকে বলা হয় বন্ড ডিসোসিয়েশন এনার্জি, এবং এটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি, কারণ এই পজিশনটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। সেই ইকুইলিব্রিয়াম পজিশনের এনার্জি থেকে আমি বন্ড ডিসোসিয়েশন যে এনার্জিতে বন্ডটা ডিসোসিয়েট করেছে সেই দুটো ডিফারেন্স নিচ্ছি, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি এইটা। আর এই যে আর এখান থেকে একটা ডি জিরো হবে, সেটা হচ্ছে ডি ইকুইলিব্রিয়াম মাইনাস এপসিলন জিরো, যেটা হচ্ছে এইটুকু জায়গা, এইটা হচ্ছে আমার ডি জিরো। এটাকে বলে 0 কারেক্টেড বন্ড ডিসোসিয়েশন এনার্জি এইটা। তাহলে এই হচ্ছে গিয়ে 0 কারেক্টেড বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বা এটাকে অনেক সময় বলা হয় মানে বন্ড ডিসোসিয়েশন এনার্জিকে যদি আমি বিডিই দিয়ে লিখি তাহলে এটাকে অনেক সময় বলা হয় স্পেকট্রোস্কোপিক, মানে স্পেকট্রোস্কোপিতে ওই মানে এক্সপেরিমেন্টালি যে সমস্ত বন্ড ডিসোসিয়েশন এনার্জিগুলো রিপোর্ট করা হয় সেটা বেসিক্যালি ডি জিরোটাকেই করা হয়, সেই জন্য এটাকে বলা হয় অনেক সময় স্পেকট্রোস্কোপিক বিডি, স্পেকট্রোস্কোপিক বন্ড ডিসোসিয়েশন এনার্জি এইটা। আচ্ছা, আর এইটা যেটা বললাম যে এই যে লেভেলটা যেটা এইটাকে হচ্ছে এইটাকে বলা, এটা একটা মিনিমা দিয়ে পাস করেছে, এই যে গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট যেটা আমি এঁকেছি এটা একটা মিনিমা দিয়ে পাস করেছে, তাহলে দ্য ইলেকট্রনিক স্টেট which passes through a minima সেটা হচ্ছে গিয়ে স্টেবল, মানে বেসিক্যালি স্টেবল গ্রাউন্ড স্টেবল ইলেকট্রনিক স্টেট, বেসিক্যালি এটাকে তুমি বলতে পারো, মানে যদি গ্রাউন্ড স্টেট হয় তাহলে সেটাকে গ্রাউন্ড স্টেবল ইলেকট্রনিক স্টেট হবে, এক্সাইটেড স্টেট হলে এক্সাইটেড স্টেবল ইলেকট্রনিক স্টেট হবে, তো সেটাকে বলা যায় স্টেবল ইলেকট্রনিক স্টেট বলা উচিত ইন জেনারেল। এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি স্টেবল ইলেকট্রনিক স্টেট, এই পার্টিকুলার কেসে এইটা হচ্ছে গ্রাউন্ড স্টেবল ইলেকট্রনিক স্টেট। আর এটা যদি এরকম একটা এর যদি থাকতো এটাকে বলা হচ্ছে মানে হচ্ছে এক্সাইটেড আনস্টেবল ইলেকট্রনিক স্টেট, মানে ইউইএস বা আনস্টেবল ইউইএস এরকমও বলতে পারো, আনস্টেবল এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট। এবং দ্য ইলেকট্রনিক স্টেট হুইচ ডাজ নট হ্যাভ মিনিমা সেটাকে বলা হয় আনস্টেবল ইলেকট্রনিক স্টেট, মানে বেসিক্যালি ইউইএস এইটা। এবার সেটা এক্সাইটেড হলে এক্সাইটেড আনস্টেবল ইলেকট্রনিক স্টেট, গ্রাউন্ড স্টেটও আনস্টেবল হতে পারে, গ্রাউন্ড স্টেটেরও মিনিমা না থাকতে পারে, তখন সেটা গ্রাউন্ড আনস্টেবল ইলেকট্রনিক স্টেট হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো আছে। এইবার এই জিনিসগুলোর ওপর ডিপেন্ড করে আমাদের এবার কতগুলো জিনিস বুঝতে হবে, আরও কতগুলো জিনিস আছে এখানে, যেমন যেগুলো আমরা জানি যে বন্ড অর্ডার কি হয়। বন্ড অর্ডার হচ্ছে নাম্বার অফ electrons in bonding orbitals minus number of electron in antibonding orbitals, এইটা বাই 2 এরকম হয়, এটা হচ্ছে বন্ড অর্ডার। আচ্ছা, যদি এবার আমরা জানি যদি বন্ড অর্ডার গ্রেটার দ্যান 0 হয় তার মানে দেন দ্য করসপন্ডিং ইলেকট্রনিক্স, মানে 0 থেকে যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে দ্য করসপন্ডিং ইলেকট্রনিক স্টেট উইল বি
স্টেবল, আর যদি বন্ড অর্ডার লেস দ্যান ইকুয়ালস টু 0 হয়, দেন দ্য করসপন্ডিং ইলেকট্রনিক স্টেট উইল বি আনস্টেবল, মানে এর কোনো মিনিমা থাকবে না। তাহলে এই হচ্ছে ব্যাপার। এই ব্যাপারগুলো আমরা জানি, মানে এই একটা হচ্ছে এইটা বন্ড অর্ডার গ্রেটার দ্যান 0, আর একটা হচ্ছে বন্ড অর্ডার লেস দ্যান ইকুয়ালস টু যদি 0 হয়, এই জিনিসগুলো হয়। তাহলে এবার এইটার উপর ডিপেন্ড করে এবার একটা একটা করে কেস কনসিডার করা যাক, যে কার ক্ষেত্রে কি হচ্ছে সেই ব্যাপারগুলো একটা একটা করে কনসিডার করা যাক। তারপরে আমরা দেখব সেখান থেকে কত টাইপের ইলেকট্রনিক ট্রানজিশন হয়, এবং সেই ইলেকট্রনিক ট্রানজিশনগুলোর উপর বেস করে আমরা কেমন আর কি আমার স্পেকটা পাই, সেই জিনিসগুলো দেখব, দেখে আজকে আমরা শেষ করব। দাঁড়াও আমি আসছি এক মিনিট। আচ্ছা, তাহলে কেস 1 সেটা কি, সেটা এক্স্যাক্টলি যেটা প্রথম থেকে আঁকছি, যদি সেরকম একটা জিনিস যদি হয়, যে এইরকম আছে, এইরকম একটা গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট আছে, মানে গ্রাউন্ড মানে তোমার হচ্ছে গ্রাউন্ড স্টেবল ইলেকট্রনিক স্টেট, এক্স্যাক্টলি একইভাবে এটা হচ্ছে মানে মানে এক্সাইটেড স্টেবল ইলেকট্রনিক স্টেট আছে, এইখানে ভাইব্রেশনাল লেভেল আছে, এইখানে ভাইব্রেশনাল লেভেল আছে, এবং সেইগুলো এইভাবে এগোচ্ছে, এটা এইভাবে যাচ্ছে করে, এবার এখান থেকে তোমার ধরো এটা এক্স্যাক্টলি এখানে কি হচ্ছে, মানে এটা এক্স্যাক্টলি আমার এই গ্রাউন্ড স্টেটের উপরেই যেন এক্সাইটেড স্টেটটা একদম যেন একটা আরেকটার উপর পুরো ওভারল্যাপ হয়ে আছে, কিন্তু এনার্জিটা বেশি এক্স্যাক্টলি। তাহলে সেক্ষেত্রে এইখানে যেটাকে আমি বলছি যে যেটাকে আমি আর ইকুইলিব্রিয়াম বলছি, আর এইটা যেটা সেটা এক্স্যাক্টলি একই রকম, এটা এক্স্যাক্টলি একই রকম। তাহলে এইটা হচ্ছে আমার বেসিক্যালি ধরো আর ইকুইলিব্রিয়াম প্রাইম হচ্ছে, এদিকে আমি পোটেনশিয়াল এনার্জি প্লট করছি, আর এদিকে আমি আর প্লট করছি, কারণ আমি মানে ধরে নিয়েছি যে এটা আর কি ডায়াটমিক মলিকুলের জন্যই আপাতত ভাবছি। এইটা এরকম আছে, তার মানে এটার ক্ষেত্রে কি হয়েছে, যে আর ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু আর ইকুইলিব্রিয়াম প্রাইম, এটা হচ্ছে। তার মানে এটার ক্ষেত্রে এটা কেমন হচ্ছে, এইটার ক্ষেত্রে যেখানে আর ইকুইলিব্রিয়ামটাকে একটু লিখে দিই, আর ইকুইলিব্রিয়ামটা হচ্ছে ইন্টার নিউক্লিয়ার সেপারেশন ইন গ্রাউন্ড স্টেট S0 হিসাবে লিখছি, ঠিক আছে, গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, আর ইকুইলিব্রিয়াম প্রাইমটা হচ্ছে ইন্টার নিউক্লিয়ার সেপারেশন ইন S1। আচ্ছা, S0টা কি, এটা হচ্ছে সিংলেট গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট, আর S1টা কি সিংলেট এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট, নট সিংলেট ফার্স্ট এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট, ঠিক আছে। সেই জন্য S0 S1 S দিয়ে বলছি, এগুলো আগের দিন বলেছিলাম। তো এইটা এবার আর ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু আর ইকুইলিব্রিয়াম প্রাইম হচ্ছে, এইটা মানে কি, দিস ইমপ্লাইজ এইটা যেটা যে মানে যে বন্ড অর্ডার ডাজ নট চেঞ্জ, তার কারণ কি, কারণ বন্ড লেন্থ চেঞ্জ হয়নি, তার মানে বন্ড অর্ডার চেঞ্জ হয়নি, বন্ড অর্ডার ডাজ নট চেঞ্জ মানে কি, তার মানে দ্য ইলেকট্রনিক ট্রানজিশন
the electronic transition occurs বা takes place from bonding MO to bonding MO, এটা হয়েছে সেই জন্যই কিছু চেঞ্জ হয়নি, or anti bonding MO to anti bonding MO। এগুলো আমরা কি করে বুঝি? সেই জাস্ট ওই বন্ডিং এর জিনিসগুলো মনে করো, মানে আমার মলিকুলার যে আমি মানে মলিকুলার যে ইলেকট্রনিক কনফিগারেশন লিখি সেটা কি করে লিখি? অ্যাটমিক ইলেকট্রনিক কনফিগারেশন কি করে লিখি? প্রথমে আগে অ্যাটমিক অরবিটাল লেখো, অ্যাটমিক অরবিটাল সেগুলো কি হয়? 1s 2s 2p 3s 3p এইভাবে হয়। আবার এই 2p মানে আবার হচ্ছে গিয়ে 2px 2py 2pz একই রকমভাবে 3px 3py 3pz এইভাবে হয় এইটা। আচ্ছা, এবার অ্যাটমিক ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? কিভাবে লেখো? 1s2 2s2 2p6 3s2 ডট 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 এইভাবে লেখো, মানে কোন একটা যা খুশি ধরো, যা খুশি, আমি জাস্ট সব ফুল করে লিখে দিলাম, এইভাবে হয়। এবং এই যে একটা ধরো তুমি হচ্ছে গিয়ে ধরো কোন একটা ধরো সোডিয়ামের জন্য কি হবে? 1s2 2s2 2p6 3s1 হবে। এই যে তুমি একটা পুরো অ্যাটমিক ইলেকট্রনিক কনফিগারেশন লিখছো, সেই একটা অ্যাটমিক ইলেকট্রনিক কনফিগারেশন মানে টোটাল একটা ইলেকট্রনিক কনফিগারেশন মিলে একটা স্টেট দিচ্ছে, ওই স্টেটটাকেই বলা হচ্ছে ওর গ্রাউন্ড স্টেট। মানে সব থেকে স্টেবল যে স্টেটটা, মানে সব থেকে স্টেবল পজিশনে থাকলে যে স্টেটটা দিচ্ছে সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেট বলে। তাহলে তখনই সেই মানে সোডিয়াম যখন তোমার ধরো Na2 হয়ে যাবে, তখন সেটা সোডিয়াম মলিকুল হয়ে যাবে, বা সোডিয়াম তো অ্যাটম হবে, যে এন এর ক্ষেত্রে মানে ওইটা হচ্ছে আমার একটা গ্রাউন্ড স্টেট দিচ্ছে। মানে বা সব থেকে বড় কথা, ধরো আমি যদি অক্সিজেন যদি বলি, মানে অক্সিজেন হলে 1s2 2s2 2p2 হবে, কারণ অক্সিজেনের ক্ষেত্রে 6টা হলো, এইবার এই সরি 2p4 হবে কারণ 8টা হলো। আচ্ছা এটা হলো। আর O2 মলিকুল যদি হয় তখন কিভাবে আমরা লিখি? মানে অক্সিজেন যদি হতো, মানে অক্সিজেনের ক্ষেত্রে ধরো অ্যাজ ফর এক্সাম্পল অক্সিজেন 1s2 2s2 2p4 হবে। মানে কি? মানে এইভাবে আছে, এইভাবে আর এইভাবে, তাহলে 1s2 2s2 আর 2p4 এইটা, মানে এই যে দুটো আনপেয়ার ইলেকট্রন থেকে যাচ্ছে এইটা একটা। আর যদি এটা হচ্ছে অক্সিজেন অ্যাটম আর অক্সিজেন মলিকুল যদি হয়, তখন আমরা কি করি? 1 সিগমা জি 1 সিগমা ইউ 2 সিগমা জি 2 সিগমা ইউ, তারপরে 1 পাই জি প্লাস 1 পাই জি হবে না, পাই ইউ হয়, তাই তো? 1 পাই ইউ প্লাস 1 পাই ইউ মাইনাস, তারপরে 3 সিগমা জি, তারপরে হচ্ছে 1 পাই জি প্লাস 1 পাই জি মাইনাস 3 সিগমা ইউ, এইভাবে আমরা লিখি। তাহলে এটা 16টা হবে, এটা তো 16 আর এইটা ছিল 8, তাহলে 2 আর 2 4 আর 2 6 আর 2 8, 8 8 তারপরে হচ্ছে কি 8 আর 2 10 আর 2 12 আর 2 14 15 16 এইভাবে হয়। তাহলে এইটা কি? এটা ট্রিপলেট স্টেট হয়, অক্সিজেনের গ্রাউন্ড স্টেটটা ট্রিপলেট হয়। তাহলে এই যে টোটাল যেটা হলো না, এই যে মলিকুলার কনফিগারেশন, এইটা মিলে হচ্ছে S0 দেয়। মানে এখানে তো S0 হবে না, এটা তো যেহেতু ট্রিপলেট হয়, অক্সিজেনের গ্রাউন্ড স্টেটটা ইটসেলফ ট্রিপলেট হয়, সেজন্য এইটাকে বলতে হবে টি, মানে এটাকে টি বলতে হবে। আমি T1 T0 কিছু লিখছি না, এটা ট্রিপলেস্টেড T1 হতে পারে, ধরো এটা T1 বেসিক্যালি লেখা উচিত না, এটা T0 লেখা উচিত, বা T0 বলে সেভাবে কেউ কিছু লেখে না, তো সেই জন্য এটা ট্রিপলেস্টেড, এটাকে ট্রিপলেট বলে লেখা বুঝি ভালো। মানে আমি একটা কঠিন উদাহরণ যদিও নিয়েছি, মানে আমার ওই T0 T1 কিছু লিখছি না, এটা হচ্ছে টি, মানে এই টোটালটা মিলে এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এটা যেটা গ্রাউন্ড স্টেটটা ট্রিপলেট হয় অক্সিজেনের ক্ষেত্রে। তাহলে এই টোটালটা মিলে এটা একটা মলিকুলার কনফিগারেশন, যেটা হচ্ছে তোমার
হচ্ছে ওই গ্রাউন্ড স্টেটটাকে দিচ্ছে। আচ্ছা, এইবার গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে এবার যদি তুমি যদি ধরো এখান থেকে ট্রানজিশন ঘটাতে চাও, কোথা থেকে ট্রানজিশন হবে? অবশ্যই পাই অ্যান্টি বন্ডিং অরবিটাল, মানে এই যে এটা তো আমরা এমোটা লিখে ফেলেছি। এমোটা কি? 1 সিগমা জি মানে কি? 1 সিগমা জি মানে বেসিক্যালি দুটো 1s অ্যাটমিক অরবিটালের ওভারল্যাপের ফলে যে মলিকুলার অরবিটাল তৈরি হয় সেটা সিগমা মলিকুলার অরবিটাল, সিগমা বন্ডিং অরবিটাল, তাই গ্যাটজিরাডে সিমেট্রি। তারপরে উনজিরাডে হলে ইউ হবে। এইরকম ভাবেই তো এগুলো এসে, এগুলো এই ডিটেলিং এ নিশ্চয়ই এখন আর যাবো না। আচ্ছা, এই পাই মানে কি? মানে 2px আর 2p, মানে দুটো 2px বা দুটো 2py, মানে দুটো অক্সিজেন অ্যাটমে 2px বা 2py বা 2pz মিলে যে পাই বন্ডিং অরবিটালটা তৈরি করেছে। এবার পাই বন্ডিং মানে উনজিরাডে হয়, অ্যান্টি বন্ডিং মানে জিরাডে হয়, সেই জন্য এগুলো ইউ দিয়ে হয়েছে। প্লাস মাইনাসের কি ব্যাপার না ব্যাপার, কি করে 1 এসছে না এসছে ওইসব ডিটেলিং এ যাবো না, কারণ এটা তো আর এমোর ক্লাস না, এটা ইলেকট্রনিক স্পেকট্রাস ক্লাস, এগুলো নিশ্চয়ই তোমরা জানো। তো এইভাবেই জিনিসগুলো এসেছে, এসে টেসে এই পুরো জিনিসটা হয়ে এই স্টেটটা দিয়েছে। এবার যদি আমি বলি যে আমি একে লাইট দিলাম, তাহলে অবশ্যই কিছু মলিকুল ওপরে উঠবে, মানে কি একটা ইলেকট্রনিক ট্রানজিশন হবে, কিছু একটা ইলেকট্রনের ট্রানজিশন হবে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে। তাহলে সেটা যদি হয় তাহলে সেটার কি হবে, কি ট্রানজিশন হবে? অবশ্যই এই যে পাই জি মাইনাস থেকে অথবা পাই জি প্লাস থেকে একটা, কারণ দুটো ডিজেনারেট, যে কোনো একটা থেকে যেতে পারে, তাহলে একটা থেকে ইলেকট্রনটা যাবে ওপরে যাবে। তার মানে কি? তার মানে আলটিমেটলি এটা কোথা থেকে গেল? এটা পাই অরবিটালটা থেকে গেল। এবার গেল কোথায়? সেটা গেল কোথায়? সেটা গেল হচ্ছে, ধরো এখান থেকে আমি দেখতে পাচ্ছি নেক্সট আমার সিগমা অরবিটাল পড়ে আছে, সিগমাতে গেল, তার মানে সিগমা স্টারে গেল। তার মানে ফার্স্ট যে এক্সাইটেড স্টেটটা হবে সেটা ট্রিপলেট হতে পারে, সিংলেট হতে পারে, যা খুশি যাই হবে, আমি সেই ডিটেলিং এ যাচ্ছি না। পাই থেকে পাই মলিকুলার অরবিটালটা থেকে সিগমা স্টার মলিকুলার অরবিটালে গেল। তার মানে এই ট্রানজিশনটাকে আমরা বলবো পাই টু সিগমা স্টার ট্রানজিশন, এটা হলো। ঠিক আছে, এবার এই মানে পাই টু সিগমা স্টার ট্রানজিশন এটাকে আমরা বলবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? সেই জন্য এইভাবে আমরা বলি যে গ্রাউন্ড ইলেকট্রনিক লেভেল, এক্সাইটেড ইলেকট্রনিক লেভেল, গ্রাউন্ড ইলেকট্রনিক লেভেলটা সিংলেট হতে পারে, ট্রিপলেট হতে পারে। এবার এক্সাইটেড ইলেকট্রনিক লেভেল তার একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা কি আমরা বলি পাই পাই স্টার ক্যারেক্টার, এন পাই স্টার ক্যারেক্টার, পাই সিগমা স্টার ক্যারেক্টার। মানেটা কি? মানে গ্রাউন্ড লেভেলের যে হোমো যেটা ছিল সেটা হচ্ছে পাই অরবিটাল বা সেটা হচ্ছে নন বন্ডিং অরবিটাল, সেই জন্য সেখান থেকে ট্রানজিশন হয়ে নেক্সট যেটাতে যাচ্ছে একটা সিগমা স্টার অরবিটাল বা পাই স্টার অরবিটাল যাচ্ছে। তার মানে সেই ট্রানজিশনের জন্য যে স্টেটটা দিল সেইটাকে আমি বলবো কোথা থেকে কোথায় ট্রানজিশন হয়েছে তার উপরে ডিপেন্ড করে স্টেটটার নাম হবে। সেই নেক্সট যে স্টেটটা হবে অবশ্যই তার এনার্জি বেশি হবে, সেটাকে আমি ফার্স্ট এক্সাইটেড স্টেট বলবো। সিংলেট হতে পারে, ট্রিপলেট হতে পারে, বা অনেক কিছুই হতে পারে। ফার্স্ট এক্সাইটেড স্টেট বলবো, যার ক্যারেক্টারটা হবে ওই পাই সিগমা স্টার, এন টু পাই স্টার, পাই টু পাই স্টার, এই হচ্ছে ব্যাপার। এইবার কথাটা হচ্ছে যে এই যে আমি যেটা বলছি এই ট্রানজিশনটা আমার কিনা, মানে এটা হতে পারে কিনা, তখন আমি এই পার্টিকুলার ট্রানজিশনের জন্য ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালটা বোঝার চেষ্টা করবো যে এটা কি আদৌ অ্যালাউড, মানে ট্রানজিশনটা হয়ে গেল, বাট আদৌ কি আমি এটা থেকে কোনো রকম ট্রানজিশন দেখতে পাবো স্পেকট্রোস্কোপিক্যালি, সেইটা ডিপেন্ড করবে ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালের উপর। সেই সব ডিটেলিং এ আমরা যাব। ঠিক আছে, এই বুঝতে পেরেছো? এইভাবে বুঝতে পেরেছো? বলো, এটা বুঝতে পেরেছো কিনা বলো। ঠিক আছে, সবথেকে মানে আমি আসলে কঠিন উদাহরণ ফট করে নিয়ে এলাম। হাইড্রোজেনই ধরো, অ্যাজ ফর এক্সাম্পল হাইড্রোজেন মলিকুল ধরো। হাইড্রোজেন মলিকুলের কি হবে? 1 সিগমা জি আর 1 সিগমা ইউ এইটা থাকে। তাহলে এটার ক্ষেত্রে এটার বন্ডিং কি হয়? 1 সিগমা জি টু 1 সিগমা ইউতে কিছু থাকে না। আচ্ছা, এবার যদি আমি এটা হচ্ছে এর S0, এটার S0, এর S1 কি হবে? মানে ধরো আমি H2 যদি বলি, একটা ইলেকট্রন আমার উপরে উঠে যাচ্ছে, মানে মানে S1 যেটা হবে H2 এর S1 আর কি, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে আমার এরকম ভাবে হবে যে 1 সিগমা জি 1 1 সিগমা ইউ 1, এটা হবে। ঠিক আছে, এবং এটা স্পিনটাকে মেনটেন করে হবে, সেই জন্য আমি S1 বলছি। হ্যাঁ, তাহলে এরকম ভাবে হবে 1, তার মানে কি এটা কি ট্রানজিশন হলো? এটা সিগমা থেকে সিগমা স্টারে ট্রানজিশন হলো, মানে সিগমা টু সিগমা স্টার ট্রানজিশন। বুঝেছো? এইটা হচ্ছে ব্যাপার, এইভাবে আমরা বলি। ঠিক আছে, তাহলে এইটা হলো। তাহলে এই পার্টিকুলার কেসে কি দেখা গেল যে এটা হচ্ছে কি আমার বন্ড লেন্থ গুলো বা বন্ড অর্ডার এক্স্যাক্টলি একই আছে, তার মানে বন্ডিং থেকে বন্ডিং বা অ্যান্টি বন্ডিং থেকে অ্যান্টি বন্ডিং এ ট্রানজিশন হয়েছে, হয়ে আমার আলটিমেট S1টা দিয়েছে, মানে আমার কিছু চেঞ্জ হয়নি, এরকম বন্ডের কোনো চেঞ্জ হয়নি। আচ্ছা,
এরপরে আমার হতে পারে এবার কেস টু। কেস টু এ হতে পারে ধরো এইটা আর এইটা আছে, তাহলে ধরো এইটা হচ্ছে আমার আর ইকুইলিব্রিয়াম, আর এইটা আর ইকুইলিব্রিয়াম প্রাইম, এরকম কিছু হয়েছে। এইখানে এর করসপন্ডিং ভাইব্রেশনাল লেভেলগুলো এইভাবে আছে, এইখানের করসপন্ডিং ভাইব্রেশনাল লেভেলগুলো এইভাবে আছে। এইটা তার মানে এইটার ক্ষেত্রে কি হয়ে গেছে, আর ইকুইলিব্রিয়াম প্রাইম গ্রেটার দেন আর ইকুইলিব্রিয়াম হয়েছে এটার ক্ষেত্রে। তার মানে কি, মানে আমার বন্ড লেন্থ বেড়ে গেছে। বন্ড লেন্থ বেড়ে গেছে মানে আমার বন্ড অর্ডার কমে গেছে, তাই তো? মানে এটার ক্ষেত্রে কি মানে সরি বন্ড অর্ডার, বন্ড লেন্থ, হ্যাঁ বন্ড অর্ডার কমে গেছে, বন্ড লেন্থ বেড়ে গেছে মানে বন্ড অর্ডার কমে গেছে। বন্ড অর্ডার কমে গেছে মানে কি, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ দ্য বন্ড অর্ডার কমে যাবে মানে কি, যখন অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন বেড়ে গেছে। তার মানে এটার মানে হচ্ছে বেসিক্যালি এই এটা কখন সম্ভব, যখন কোনো বন্ডিং অরবিটাল থেকে অ্যান্টি বন্ডিং অরবিটালে ট্রানজিশনটা হয়েছে, তখনই সম্ভব এটা। তার মানে দিস হ্যাপেন্স when bond order in the excited state is less than that of গ্রাউন্ড স্টেট। মানে বন্ড অর্ডারটা কমে গেছে, বন্ড লেন্থ বেড়ে গেছে মানে বন্ড অর্ডার কমে গেছে। অ্যান্ড দিস ইজ পসিবল when transition takes place from bonding MO to anti-bonding MO। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে হচ্ছে কেস থ্রি, এবং এই দুটোর ক্ষেত্রে কি ছিল, এটাও হচ্ছে গ্রাউন্ড স্টেবল ইলেকট্রনিক স্টেট, এক্সাইটেড স্টেবল ইলেকট্রনিক স্টেট, এইটা ছিল। আচ্ছা, এরপর হচ্ছে কেস থ্রি, এরকম এইটা। তাহলে এইটার ক্ষেত্রে এইটা আর এইটা, তাহলে এইটা হচ্ছে আমার আর ইকুইলিব্রিয়াম, আর এইটা আর ইকুইলিব্রিয়াম প্রাইম। তাহলে এইখানেও এর করসপন্ডিং ভাইব্রেশনাল লেভেলগুলো আছে, এইভাবে করসপন্ডিং ভাইব্রেশনাল লেভেলগুলো আছে। এইটার ক্ষেত্রে আর ইকুইলিব্রিয়াম প্রাইম লেস দ্যান আর ইকুইলিব্রিয়াম হয়ে যাচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রে কখন সম্ভব, এইটার ক্ষেত্রে, এবং এটাও হচ্ছে ওই গ্রাউন্ড স্টেবল ইলেকট্রনিক স্টেট থেকে এক্সাইটেড স্টেবল ইলেকট্রনিক স্টেটে ট্রানজিশন হচ্ছে। এইটার ক্ষেত্রেও কি কি হয়েছে, এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বন্ড অর্ডারটা কমে গেছে। বন্ড অর্ডার কমে গেছে মানে এটার ক্ষেত্রে অবশ্যই বন্ড লেন্থ কমে গেছে, বন্ড লেন্থ কমে গেছে মানে বন্ড অর্ডার বেড়ে গেছে। হ্যাঁ, বন্ড লেন্থ কমে গেছে মানে বন্ড আরো স্ট্রং হয়েছে, মানে বন্ড অর্ডার বেড়ে গেছে। এবং সেটা কখন সম্ভব, বন্ড অর্ডারটা বাড়া যখন কোনো অ্যান্টি বন্ডিং অরবিটাল থেকে বন্ডিং অরবিটালে ট্রানজিশনটা হয়েছে। এটা হতেই পারে, যেমন এই ফর এক্সাম্পল এটার ক্ষেত্রেই বলছিলাম, দেখো এটা অবশ্য অ্যান্টি বন্ডিং থেকে অ্যান্টি বন্ডিং হয়েছে, এইটা না। তাহলে অ্যান্টি বন্ডিং থেকে বন্ডিংও হতেই পারে, ওই যদি এমোটা আঁকি কোনো একটা পার্টিকুলার মলিকুলের ক্ষেত্রে, তাহলে বুঝতেই পারবো সেরকম অনেক মলিকুলই আসবে যেখানে অ্যান্টি বন্ডিং থেকে বন্ডিং এ ট্রানজিশন হয়েছে। তার জন্য কি হচ্ছে, তার জন্য বন্ড অর্ডার বেড়ে গেছে। কারণ কি, বন্ড অর্ডারের ডেফিনেশন অনুযায়ী যখন বন্ডিং অরবিটাল ইলেকট্রন যখন বেড়ে যাবে, মানে যখন অ্যান্টি বন্ডিং থেকে বন্ডিং এ যখন ট্রানজিশন হবে, তখন এটা হতেই পারে। ঠিক আছে, তাহলে দিস হ্যাপেন্স when bond order
in the excited state is greater than that in ground state, এইটা একটা। আর this is possible when transition takes place from antibonding to bonding, M। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে কেস 3 আর এইটা হচ্ছে কেস 4। এটা হল এই সরি কেস 2 আর কেস 3। আচ্ছা, এরপর আর একটা কি হতে পারে? আচ্ছা, এইগুলোই, আর কিছু না, এইটার এই কটাই, এই তিনটেই সম্ভব। আচ্ছা, এইবার এইগুলোর ওপর ডিপেন্ড করে আমরা মানে পেতে পারি, মানে আমরা 4 রকমের ইলেকট্রনিক অ্যাবজর্পশন পাই আর কি, যেটা আমাকে আলটিমেটলি মানে কেমিক্যাল মানে আলটিমেটলি আমাকে দেবে, মানে তোমার হচ্ছে ফটোকেমিক্যাল প্রসেস দেবে আর কি, এবং ফটোফিজিক্যাল প্রসেস নিয়ে আমরা পরের দিন কথা বলবো। মানে এইখানে আবার ইট ইজ হাই টাইম টু মানে ড্র দ্যাট পিকচার আর কি, যেটা আমরা আগের দিন আমি এঁকেছিলাম। যে মানে কি হচ্ছে, মানে ধরো তুমি হচ্ছে একটা মলিকুল আছে, মানে তোমার একটা মলিকুল আছে, সেই মলিকুলে তুমি দিচ্ছ হচ্ছে গিয়ে লাইট দিচ্ছ, মানে ইন দা ইউভি ভিজিবল রেঞ্জে তুমি লাইট পাঠাচ্ছ নিউ, আচ্ছা, বা এইচ নিউ পাঠাচ্ছ। আচ্ছা, সেই মলিকুলটা কি হচ্ছে, সেইটা তোমার হচ্ছে গ্রাউন্ড স্টেটে বসেছিল, এইটা নিয়ে তোমার মলিকুল, এটাকে যদি তুমি এম দিয়ে দেখাও, তাহলে এ যাচ্ছে হচ্ছে কি এক্সাইটেড হচ্ছে, এম স্টারে যাচ্ছে এইটা। এইবার এম স্টারে গিয়েও কি করছে, অনেক কিছু করতে পারে। এখানে কোনো রিয়াক্ট্যান্ট মলিকুলকে পেয়ে, সেই রিয়াক্ট্যান্ট মলিকুল অনেক রকমভাবে পেতে পারে, আমরা বাইরে থেকে দিতে পারি, সলভেন্ট মলিকুল হতে পারে, করে সেই মানে যে সলিউশন ফেজ আছে, মানে সেই রিয়াকশন মিডিয়াম থেকে কিছু পেতে পারে, পেয়ে ও প্রোডাক্ট তৈরি করতে পারে এইটা। সেইটা কিভাবে করবে, সেইটার ওই বিভিন্ন রকম ব্যাপার আছে, ওই পোটেনশিয়াল এনার্জি সারফেস দিয়ে যেটা বোঝা যায়, সেটাই এখন আমরা বুঝবো। এইটা হতে পারে, অথবা এখান থেকে তোমার হচ্ছে আবার মানে মলিকুল মানে আবার এই এম এ ফিরে আসতে পারে, মানে ডিঅ্যাক্টিভেট হতে পারে। তার মানে এইটাকে, এবং সেটা কিভাবে হতে পারে, মানে এই ডিঅ্যাক্টিভেশনটা হতে পারে রিলিজ হিট অর লাইট, দুটো ভাবেই হতে পারে, অথবা এই জিনিসটা করতে পারে এইটা। তাহলে এবং এখান থেকে যেটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, এইটাকে বলে ফটোকেমিক্যাল প্রসেস, যার কিছুটা আজকে আরও অনেক কিছু আছে ওটার, কিন্তু যার কিছুটা বেসিক জিনিসটা এখন আমরা দেখব। আর বাকি যে জিনিসটা এইটাকে বলে এই পুরো, মানে এইটা তো প্রাইমারি প্রসেস, আগের দিন বলেছিলাম, এই জিনিসটা কমন, এইটা সবার মধ্যেই থাকবে। এই যে এই ব্যাপারটা, এইটা যেটা মানে এই মলিকুলটা হিট নিচ্ছে করে এক্সাইটেড স্টেটে যাচ্ছে, এইটা প্রাইমারি প্রসেস, এইটা কমন দুটোর ক্ষেত্রেই। আর এইভাবে ও আরেকটা রিয়াকশন করে ফটোকেমিক্যাল প্রসেসে যেতে পারে, অথবা ও হচ্ছে গিয়ে গ্রাউন্ড স্টেটে ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে, সেটাকে বলা হয় ফটোফিজিক্যাল প্রসেস এইটা। তাহলে ফটোকেমিক্যাল প্রসেস আর ফটোফিজিক্যাল প্রসেস, এই দুটো এবার আমাদেরকে আলাদা করে পড়তে হবে। ফটোফিজিক্যাল প্রসেসটা আমরা পুরোটা পরের দিন আবার পড়বো, আজকে আমরা ফটোকেমিক্যাল প্রসেসের কিছু জিনিস নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমাদের ফটোকেমিক্যাল প্রসেসও বলবো না, দুটোই রাদার, বা আমি বলি বরং মানে ইন জেনারেল লিখি বরং আগে, যে এখনই ফটোকেমিক্যাল প্রসেস বলে আলাদা করে দেবো না, যদিও সেটাই দেখবো, তারই কিছু বেসিক জিনিসপত্র দেখবো, বাট সেটা আলাদা করে দিচ্ছি না। তার থেকে বরং আমি এটার এইভাবে নাম দিই যে ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রনিক অ্যাবজর্পশন।
এইটা আমরা দেখব আজকে, ঠিক আছে। ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রনিক অ্যাবজর্পশন মেনলি যেটা হয়, মেনলি দেয়ার আর 4 টাইপস, মেনলি 4 টাইপসের হয়। তাহলে একটা একটা করে দেখা যাক। টাইপ 1 সেটা কি? সেটার ক্ষেত্রে ওই একই রকম যেটা একদম প্রথমে দেখে এসেছি। আমি ওই পাতায় যাব নাকি এখানে সেই পুরো মোটা মোটা হবে? যাই হোক দেখি, চেষ্টা করি। এরকম ভাবে এইটা 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 আর এক্স্যাক্টলি এইটা এইটা মানে এরকম আছে। আমি ওই পাতায় যাই। হ্যাঁ, এটা এখানে লেখা আছে, থাকুক, আমি আর ভালো করে এখানে করি। টাইপ 1 এইটা আর এক্স্যাক্টলি এইভাবে এইটা এরকমভাবে আছে। আচ্ছা, এইবার এইটার ক্ষেত্রে এইটা হচ্ছে গ্রাউন্ড স্টেবল ইলেকট্রনিক স্টেট, এক্সাইটেড স্টেবল ইলেকট্রনিক স্টেট। এইটার এইরকমভাবে কিছু ভাইব্রেশনাল লেভেল টেভেল আছে, করে আলটিমেটলি ডিসোসিয়েশনে পৌঁছে গেল। এইটারও ভাইব্রেশনাল লেভেল টেভেল আছে, করে আলটিমেটলি এটা ডিসোসিয়েশনে পৌঁছে গেল। এই দিকে আমার পোটেনশিয়াল এনার্জি প্লট করছে, আর এইদিকে আমি ধরো কিছু একটা রিয়াকশান কোঅর্ডিনেট প্লট করছি। মানে সবসময় যেটা একদম ডাইঅ্যাটমিক মলিকুলের জন্যই দেখাচ্ছি সেরকম নয়, মানে এটা দেখাচ্ছি ডাইঅ্যাটমিক মলিকুলের জন্য, সেটা তুমি এখানে আর লিখতেই পারতে, বাট ইন জেনারেল লেখাই ভালো। এটা হচ্ছে আচ্ছা। এইবার এইটার হচ্ছে ভি ইকুয়ালস টু 0, ভি ইকুয়ালস টু 1 ডট ডট ডট, এইটার ভি প্রাইম ইকুয়ালস টু 0, ভি প্রাইম ইকুয়ালস টু 1 ডট ডট ডট, এইভাবে আছে। এইবার মলিকুলটা এখান থেকে বসে আছে, এখান থেকে একদম ভার্টিক্যাল ট্রানজিশন হলো, হয়ে ধরো এইখানে ট্রানজিশনটা হলো, এরকম একটা ব্যাপার। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে কেমন হবে? এটার ক্ষেত্রে ইলেকট্রনিক ট্রানজিশনটা যেটা হয়েছে সেটা স্টেবল গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট থেকে স্টেবল এক্সাইটেড ইলেকট্রনিক স্টেটে ট্রানজিশন হয়েছে। এবং এটা হচ্ছে কি, এবং সেটা আইদার এইখানে, মানে এটা পুরো জায়গাটা জুড়েই ট্রানজিশন হয়েছে, বাট তুমি আলটিমেটলি কি কি দেখতে পাবে? তুমি যদি এইটার একটা ওই স্পেকট্রা নাও, তুমি যদি এটার একটা স্পেকট্রা নাও, স্পেকট্রাটা দেখতে কেমন হবে? এইটাই হচ্ছে এখানে সব থেকে বড় কথা। এবং এটাকে তুমি এমনভাবে এনার্জিটা দিয়েছো যেটা কিন্তু কোনোভাবেই ডিসোসিয়েশন লিমিটে পৌঁছে যায়নি। মানে যেটা হচ্ছে গিয়ে তোমার শুধুমাত্র মানে পুরো এক্সাইটেড স্টেটের স্টেবল এক্সাইটেড ইলেকট্রনিক এক্সাইটেড স্টেটেই আছে। মানে তুমি যথেষ্ট বেশি এনার্জি কিন্তু দাওনি যাতে করে এটা ডিসোসিয়েশন লিমিটে, মানে এইরকম জায়গায় পৌঁছে গেছে। তার মানে এখানে কোনো ডিসোসিয়েশন হয়নি, এটা একটা স্টেবল গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট থেকে স্টেবল এক্সাইটেড ইলেকট্রনিক স্টেটে গেছে। এবার অবশ্যই গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটের কিছু ভাইব্রেশনাল লেভেল আছে, এক্সাইটেড ইলেকট্রনিক স্টেটের কিছু ভাইব্রেশনাল লেভেল আছে। সেই কোন ভাইব্রেশন থেকে কোন ভাইব্রেশনাল লেভেলে যাবে সেটা হচ্ছে ভাইব্রেশনাল, মানে বেসিক্যালি ফ্র্যাঙ্ক-কার্ডন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। ফ্র্যাঙ্ক-কার্ডন ফ্যাক্টরের উপর মানে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু আমরা সেই ট্রানজিশনগুলোই দেখতে পারবো যেখানে যাওয়ার প্রবাবিলিটি আছে, মানে যেখানে যথেষ্ট বেশি ফ্র্যাঙ্ক-কার্ডন ফ্যাক্টর পাবো, সেই ইন্টেন্সিটিগুলোই পাবো। এইবার যদি সেই ইন্টেন্সিটি ভার্সেস নিউ যদি আমি প্লট করি এই পার্টিকুলার ট্রানজিশনের জন্য, তাহলে আমি কেমন প্লট পাবো? এইরকম, এইদিকে আমার ইন্টেন্সিটি আর এই দিকে আমার নিউ। আমি যদি প্লট করি তাহলে আমি কেমন প্লট পাবো? প্রথমে আমি একটা ভীষণ শার্প একটা প্লট পাবো, যেটা হচ্ছে কি 0 to 0, এইটা 0 0 ট্রানজিশনের জন্য পাবো। আচ্ছা, এইটা যেটা না, এটা এরকম লাইন কখনোই হয় না, এটা সবসময় এটা সামান্য একটা উইথ থাকে। এইটার কেন থাকে? সবসময় এরকম থাকবে। কেন থাকে? তার কারণ হচ্ছে প্রথম কথা তো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এটা এর আগে আমরা পড়েছি যে কোনো কিছুই মানে ওরকম লাইন হবে না, সবসময় দেয়ার ইজ অ্যান আনসার্টেনিটি। কারণ এনার্জি একটা ক্লাসিক্যাল অবজারভেবল, যার একটা আনসার্টেনিটি আছে, টাইমটা নয়, এনার্জি, ঠিক আছে? এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপাল এটা। আর একটা ব্যাপার হচ্ছে এই যে ভাইব্রেশনাল আমি তো ইলেকট্রনিক লেভেল থেকে ইলেকট্রনিক লেভেলে ট্রানজিশন বলছি, যার মধ্যে ভাইব্রেশনাল লেভেল ঢুকে আছে, যার মধ্যে রোটেশনাল লেভেল ঢুকে আছে। সেই জন্য রোটেশনাল লেভেলটা আমি এখানে কনসিডার করছি না, বাট অ্যাকচুয়ালি একটা যে ট্রানজিশন বলছি সেই ট্রানজিশনটা একটা ট্রানজিশন না, এটা বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন জায়গায় ট্রানজিশন হচ্ছে। সেই জন্য এটা কখনোই একটা লাইন পাবে না, সবসময় এখানে একটা ব্লার ব্যাপারটা থাকবে না, একটা সবসময় একটা উইথ থাকবে, ঠিক আছে? এটা সব থেকে বেশি ইন্টেন্স পাবো। তারপরে 0 1 সেটা লেস ইন্টেন্স হবে, কারণ ওটা 1 মানে আমরা দেখে নিয়েছি এটা কোথায় গিয়ে পৌঁছায়,
এটা ধরো 0 থেকে 1 ট্রানজিশন, 0 থেকে 2 ট্রানজিশন আবার ইন্টেন্স হবে, মানে কম্পারেটিভলি অনেক বেশি ইন্টেন্স হবে। এটা 2 0। তারপরে ধরো 0 3 আবার ছোট, আবার খুব কম ইন্টেন্স হবে, 0 3 ট্রানজিশন। 0 4টা হয়তো আবার ওটা একটু বেশি ইন্টেন্স হবে, কারণ ওটা হয়তো আবার ম্যাক্সিমাতে গিয়ে পৌঁছাবে। 4 অ্যান্ড সো অন, এরকমভাবে যাবে। এরকম একটা কিন্তু স্পেকটা আমরা দেখতে পাবো। মানে আমরা এখানে কেমন লাইট দিলাম, মানে আমি হচ্ছে এমন একটা লাইট দিয়েছি যেটা ডিসোসিয়েশন লিমিটে যাবে না, মানে আমি এইচ নিউ যেটা পাঠিয়েছি সেই নিউটা যথেষ্ট কম, মানে যথেষ্ট বেশি নিউ আমি দিইনি, যথেষ্ট বেশি ফ্রিকোয়েন্সি লাইট আমি দিইনি, এমন ফ্রিকোয়েন্সি লাইট দিইনি যেটা করে মলিকুলটাকে ডিসোসিয়েশন লিমিটে নিয়ে চলে যাবে। আমি যথেষ্ট কম ফ্রিকোয়েন্সি রেঞ্জেই আছি, সেই কম ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে যেখানেও ডিসোসিয়েশন হবে না সেখানে আমি কেমন পাবো। তার মানে এখানে কি হলো, যে এখানে ইলেকট্রনিক transition takes place from a stable electronic ground state to an stable, কেন স্টেবল, কারণ দুটোরই মিনিমা আছে, স্টেবল ইলেকট্রনিক এক্সাইটেড স্টেট, এটা হয়েছে। বাট there is no molecular dissociation, তার মানে কোনো মলিকুলার ডিসোসিয়েশন হয়নি, মানে এটা স্টেবল থেকে স্টেবলে উঠে এবার এইখান থেকে ও আবার, মানে যেহেতু কোনো রকম ডিসোসিয়েশন কিছু বন্ড লেন্থ ভেঙে চলে গেল এরকম যেহেতু কিছু হয়নি, এটা এ আবার ওই গ্রাউন্ড স্টেটেই ফিরে আসতে চাইবে, মানে এটা একদম পারফেক্ট ফটোফিজিক্যাল প্রসেসই হবে আর কি। ওইখান থেকে হিট ছেড়ে হোক, লাইট ছেড়ে হোক, আবার সব কিছু করে টোরে ও আবার নিচেই ফিরে আসতে চাইবে আর কি। তো সেই জন্য এখানে নো ফরমেশন অফ free radical or reactive intermediate, এইটা তার মানে এখান থেকে নো ফটোকেমিক্যাল রিয়াকশন, কোনো কিছু না হলে তাহলে কোনো ফটোকেমিক্যাল রিয়াকশন হবে না, অ্যান্ড only photophysical processes take place, এটা হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে টাইপ 1, এটা হলো। আচ্ছা, এরপরে টাইপ 2। টাইপ 2টায় কেমন হবে, এটার ক্ষেত্রে ধরো আমি যথেষ্ট বেশি ফ্রিকোয়েন্সি লাইট দিয়েছি, মানে একটা গ্রাউন্ড স্টেবল ইলেকট্রনিক স্টেট থেকে স্টেবল এক্সাইটেড ইলেকট্রনিক স্টেটেই পাঠিয়েছি, কিন্তু যথেষ্ট বেশি ফ্রিকোয়েন্সির আমি লাইট দিয়েছি, মানে বা যথেষ্ট বেশি ফ্রিকোয়েন্সি লাইট বলবো না, আমি কি করছি, আমি আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিটাকে ভ্যারি করছি। প্রথমে লো ফ্রিকোয়েন্সি লাইট ছিল, আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিটাকে লো থেকে আস্তে 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 বাড়াচ্ছি। আগেরটাতেও তাই করেছি, কিন্তু আগেরটাতে এতটাও বাড়াইনি যেটা করে ডিসোসিয়েশন লিমিটে চলে যাবে। এবার আমি করছি যথেষ্ট বাড়াচ্ছি, মানে অনেক কম থেকে বাড়াতে 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 যথেষ্ট বাড়ালাম, মানে একদম পুরো ডিসোসিয়েশন লিমিটে নিয়ে গিয়ে চলে গেলাম। তাহলে আমার স্পেকট্রাটা কেমন দেখতে হবে, তাহলে এবার আমি কেমন করছি, যে রিঅ্যাকশন কোঅর্ডিনেট এইটা আছে, এইটা আছে, দুটোই স্টেবল, ঠিক আছে, দুটোই মিনিমা দিয়ে গেছে, গ্রাউন্ড স্টেবল ইলেকট্রনিক স্টেট, এক্সাইটেড
স্টেবল ইলেকট্রনিক স্টেট, এইটার ভাইব্রেশনাল লেভেল আছে এইভাবে, এইটারও এইভাবে আছে, মানে এটার ওই আর কি কার্ভেচারটা একটু কম করে ফেলেছি এইটার, যাই হোক মানে বুঝতেই পারছো এরকম আছে এটা। আচ্ছা, এইবারে এইটার হচ্ছে ভি ইকুয়ালস টু 0, ভি ইকুয়ালস টু 1 ডট ডট ডট, ভি প্রাইম ইকুয়ালস টু 0, ভি প্রাইম ইকুয়ালস টু 1 ডট ডট ডট, মলিকুলটা এইখানে ছিল, এইখান থেকে আমি এইটাকে নিয়ে প্রথমে অল্প দিতে 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 এইখানে একটা গেল, তারপরে এইখানে গেল, তারপরে এইখানে গেল, দিতে দিতে এটা পুরো একদম ডিসোসিয়েশন লিমিটে নিয়ে আমি চলে গেছি এইটা। তাহলে এর স্পেক্ট্রাটা দেখতে কেমন হবে? আই ভার্সেস নিউ, এটা প্লট করছি, এটা দেখতে কেমন হবে? এটা প্রথমে হচ্ছে 0 0 পাওয়া যাবে, যেটা যথেষ্ট একটা শার্প লাইন, কারণ প্রথমে তো আমি কম ফ্রিকোয়েন্সি দিয়েছি যেটা করে 0 0 যায়, এইভাবে 0 0 পাওয়া যাবে। তারপরে 1 0টা ভীষণ ছোট একটা কিছু হবে, 1 0, তারপরে 2 0টা আবার হচ্ছে গিয়ে হবে, মানে এটার এই ডিস্টেন্সগুলো মেনটেন করে হবে, ঠিক আছে? আমি আর ডিস্টেন্সটা মেনটেন করছি না, আমি যে মানে জাস্ট বোঝানোর জন্যই করছি। হ্যাঁ, 2 0টা আবার যথেষ্ট থাকবে, 3 0টা আবার হয়তো কিছুটা কম হবে, মানে এবং এই কতটা কম হবে কতটা বেশি হবে সেই জিনিসটাও আমি মেনটেন করছি না, আমি জাস্ট কম বেশি তুমি যেন আগেরটার রেসপেক্টে দেখলেই বুঝতে পারো আমি সেটার জন্য করছি, আমি আর অত কিছু করছি না, এরকম ভাবে যাবে করতে, তারপরে আবার হয়তো কিছুটা কম হবে, কোনোটা বেশি হবে, কোনোটা কম হবে, কোনোটা বেশি হবে, করতে করতে যখন এই খুব হাই ফ্রিকোয়েন্সি লিমিটে পৌঁছে গেল তখন ওটা ডিসোসিয়েশন লিমিটে পৌঁছে গেল, মানে এই পুরো জায়গাটা কন্টিনিউয়াস এনার্জি হয়ে গেছে, কন্টিনিউয়াস এনার্জিতে পৌঁছে গেছে, তখন কিন্তু এইরকম ভাবে এরকম একটা কন্টিনিউয়াস স্পেক্ট্রা পাওয়া যাবে, যেটা হচ্ছে গিয়ে সব অনেকগুলো লাইন ইকুই স্পেসড হয়ে একসাথে হয়ে বসে আছে, এটা হচ্ছে গিয়ে একটা কন্টিনিউয়াস স্পেক্ট্রা পাওয়া যাবে, কারণ ওটা কন্টিনিউয়াসে পৌঁছে গেছে, মানে বেসিক্যালি অনেকগুলো লাইন সব পাশাপাশি 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 একটা আরেকটার উপর হয়ে হয়ে গেছে, এইখানে এরকম ছিল, এইখানে এইভাবে ছিল, এইভাবে আর কি যেতে যেতে স্টিক লাইন পেতে পেতে এরকম একটা কন্টিনিউয়াস স্পেক্ট্রা পাওয়া যাবে, ঠিক আছে? এখানে কিন্তু ফটোকেমিক্যাল প্রসেস হবে, কারণ ডিসোসিয়েশন হয়ে গেছে। এবার ফটোফিজিক্যাল প্রসেসও হতে পারে, কিছু মলিকুল থাকবে যারা হয়তো ডিসোসিয়েশন লিমিটে পৌঁছায়নি, কারণ ওই যে বলেছি সবাই তো মানে অ্যাভোগাড্রো নাম্বারও মলিকুল আছে, সবাই যে একই ট্র্যাজেক্টরি ফলো করবে তা তো না, কিছু মলিকুল মানে ফটোকেমিক্যাল প্রসেস দেবে, কিছু ফটোফিজিক্যাল প্রসেস দেবে, কিছু নানান রকম হবে আর কি, তো সেইটা আর কি, তাহলে সেইটাই হচ্ছে ব্যাপার, যে তার মানে তোমার এখান থেকে ওই আর কি কিছু মলিকুল ফটোফিজিক্যাল প্রসেস দেবে আর কিছু এখানে ফটোকেমিক্যাল প্রসেস দেবে, ঠিক আছে? তাহলে এটা কি হলো যে ইলেকট্রনিক ট্রানজিশন takes place from stable electronic state to a stable excited electronic state followed by মলিকুলার ডিসোসিয়েশন, মানে আলটিমেটলি এটা মলিকুলার ডিসোসিয়েশনে লিড করছে, কারণ প্রথম থেকে লো ফ্রিকোয়েন্সি থেকে থেকে আস্তে আস্তে হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে, তখন এইটা হচ্ছে, তার মানে দেয়ার ইজ a formation of free radicals or reactive intermediates, তার মানে এখান থেকে they usually lead to photochemical
প্রসেসেস মানে এখানে কিছুটা ফটোকেমিক্যাল প্রসেসের প্রবাবিলিটি অবশ্যই আছে, তার সাথে ফটোফিজিক্যালও সবসময় ঘটতে থাকে, সেটা হবেই, সেটা আমরা দেখবো পরে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হলো টাইপ 2। আচ্ছা, এবার টাইপ থ্রি কি হবে? ধরো এবার আমি প্রথমেই যথেষ্ট হাই ফ্রিকোয়েন্সির লাইট দিলাম, যাতে করে একদম পুরো আমার হচ্ছে ডিসোসিয়েশন লিমিটে পৌঁছে গেল। এবং শুধু তাই নয়, যদি আমার এরকম এরকম দুটো স্টেট থাকে, মানে এরকম দুটো স্টেট যদি থাকে, মানে ইভেন হাই ফ্রিকোয়েন্সিরও দিতে হবে না, এটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। যদি এরকম স্টেট থাকে যে ধরো এরকম আমার গ্রাউন্ড স্টেবল ইলেকট্রনিক স্টেট আছে, আর যদি আমার এইরকম স্টেট থাকে যেটা হচ্ছে গিয়ে মানে এক্সাইটেড আনস্টেবল ইলেকট্রনিক স্টেট যদি হয়, এটা যদি হয়, তাহলে আমার কি হবে? তাহলে এর এরকমভাবে এর হচ্ছে এইগুলো ছিল, এর তো কোনো ওরকম তো মিনিমাই নেই। তাহলে এর যদি আমি এখান থেকে যদি পাঠাই, তাহলে একে আমি লো ফ্রিকোয়েন্সি লাইটও এ তো ডিসোসিয়েশন লিমিটে চলে গেছে প্রথমেই। এটা তো প্রথমেই চলে গেছে, তাহলে এটার ক্ষেত্রে প্রথমেই মলিকুলার ডিসোসিয়েশন হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে এর ফ্রিকোয়েন্সি ভার্সেস নিউ প্লট কেমন হবে? এর যদি ফ্রিকোয়েন্সি ভার্সেস নিউ করি, প্রথমেই ডিসোসিয়েশন লিমিট, এর কোনো ওই স্টিক লাইন পাওয়াই যাবে না, এর প্রথমেই ওরকম একটা পুরো একটা কন্টিনিউয়াসে পৌঁছে গেছে, যার প্রথমেই ওই এরকম একটা পুরো ওই কন্টিনিউয়াস স্পেকট্রা পাওয়া যাবে। এরকম একটা ব্যাপার পাওয়া যাবে, ঠিক আছে? এটা তাহলে এখানে কিন্তু মানে কোনো রকমভাবে আমাকে ওই মানে এটার ইভেন লো ফ্রিকোয়েন্সিতে, এটা ওই হাই ফ্রিকোয়েন্সি না, কিন্তু দেখো লো ফ্রিকোয়েন্সি রিজিয়ানেই এটা পাওয়া গেছে, মানে ওটা কোনো ওই লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি রিজিয়ানে এরকম পাওয়া যাবে ওরকম ব্যাপার না, যেটা আগেরটার ক্ষেত্রে হয়েছিল। প্রথমে আমার স্টিক লাইন পাওয়া যাচ্ছিল, আস্তে আস্তে আমি ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, বাড়তে বাড়তে একটা সময় ডিসোসিয়েশন লিমিটে পৌঁছে গেছে, তখন আমি কন্টিনিউয়াস স্পেকট্রা পেয়েছি। এটার ক্ষেত্রে সেটা না, এটার ক্ষেত্রে লো ফ্রিকোয়েন্সি থেকেই এটা পাওয়া যাবে। কারণ কি? কারণ এক্সাইটেড স্টেটটাই আনস্টেবল এক্সাইটেড স্টেট, ওর কোনো মিনিমাই নেই, ওটা প্রথমেই ডিসোসিয়েশনে পৌঁছে যাবে, ঠিক আছে? তাহলে কি হবে? ইন দিস কেস electronic transition takes place from stable electronic state to an unstable excited electronic state। এটা হচ্ছে ব্যাপার, যেটা অ্যাকচুয়ালি একদমই ডিরেক্ট ফলোড বাই মলিকুলার ডিসোসিয়েশন। তার মানে এটা শুধুমাত্র মানে এটার ক্ষেত্রে ফরমেশন অফ ফ্রি র্যাডিক্যালস, যেখান থেকে এটা একমাত্র ফটো কেমিক্যাল প্রসেস, ঠিক আছে? এটা হবে। এই বুঝতে পেরেছো? এই অবধি সবাই বুঝেছো? ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর ফাইনাল একটা টাইপ যেটা খুব ইম্পর্টেন্ট, এবং এইটা করেই আজকে আমরা শেষ করব, সেইটা কি? সেইটা আবার একই রকম ওই ফ্রিকোয়েন্সি আমি আস্তে আস্তে বাড়াবো, কম থেকে বেশির দিকেই বাড়াবো, যেটা প্রতিটার ক্ষেত্রেই করেছি, প্রতিটার ক্ষেত্রেই ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে কম থেকে বেশির দিকে বাড়িয়েছি। এবার কি হয়েছে, একদম প্রথমটার ক্ষেত্রে অতটাও বাড়াইনি, মানে আমি অনেকটা বাড়িয়ে দিলে কি হবে, আমি সেই লেভেলে যাইনি, আমি একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে দেখেছি যেখানে আমি এইটা পাচ্ছি। যে ধরো এইটার ক্ষেত্রে যদি তুমি শুধু এইটুকু কনসিডার করো,
তাহলে ওই আগেরটা পেয়েছি বেসিক্যালি। তারপরেরটা তুমি একটু বেশি রেঞ্জ অবধি দেখলে, সেই জন্য তুমি এইটা পেলে। তারপরেরটার ক্ষেত্রে তোমাকে রেঞ্জ দেখতেই হয়নি, তোমার এক্সাইটেড স্টেটটাই এমন যে তুমি ডিসোসিয়েশন হয়ে গেছে এবং কন্টিনিউয়াস পেকটা পেয়েছো। আর তারপরেরটার ক্ষেত্রে কি হবে, ধরো যদি আমার এক্সাইটেড স্টেটগুলো এইভাবে থাকে, এইটার ক্ষেত্রে যদি আমার এইভাবে থাকে, এটা হচ্ছে আমার গ্রাউন্ড স্টেবল ইলেকট্রনিক স্টেট, এইটা আছে এক্সাইটেড স্টেবল ইলেকট্রনিক স্টেট, এইটা আছে। এইটার সাথে যদি আমার এইরকম একটা স্টেট ঢুকে বসে থাকে, এটা হচ্ছে আনস্টেবল এক্সাইটেড ইলেকট্রনিক স্টেট, এটা যদি বসে থাকে তাহলে কি হবে, তাহলে এইবার কি ঘটছে দেখা যাক। তাহলে এইখানে আমার গ্রাউন্ড লেভেল ভাইব্রেশনাল লেভেলগুলো আছে, ভি ইকুয়ালস টু 0, ভি ইকুয়ালস টু 1 ডট ডট ডট। এইখানে আমার ভাইব্রেশনাল লেভেলগুলো আছে ভি প্রাইম ইকুয়ালস টু 0 ডট ডট ডট, এইটা এইভাবে। এখান থেকে এই মলিকুলটা উঠে এইখানে যাবে এইভাবে, মানে এইভাবে যাবে আর কি, বা ধরো মানে যেখান থেকে যেখানে গেলে মানে সব জায়গাতেই যাবে, এখানে যাবে এখানে যাবে, এরকম একটা ব্যাপার হবে আর কি। তো এই একটা জিনিস হলো। আচ্ছা, এরকম এবং তার সাথে এটা বসে, তাহলে কি হবে এইবার কেমন দেখতে হবে স্পেকট্রাটা, এইবার এইখানটা একটু বোঝার জিনিস। আই ভার্সেস নিউ প্লট, তাহলে প্রথমে তো নর্মাল যে সুন্দর একটা 0 0 লাইন পাওয়া যাবে, 0 0 লাইন পাওয়া গেল। তারপরে অবশ্যই 1 0 লাইনটা করসপন্ডিংলি অনেক ছোট হয়, এটা তো আমরা জানি 1 0। এইটা এইভাবে ধরো আবার হচ্ছে গিয়ে কিছুটা আমার হচ্ছে গিয়ে আবার ধরো একটা 2 0 লাইন পাওয়া গেল, যেটা হচ্ছে গিয়ে একটু বেশি বড় হবে, এটা হচ্ছে গিয়ে 2 0 অ্যান্ড সো অন, পেতে পেতে এরকম ভাবে যেতে যেতে এইখানে তো এইটা আছে মলিকুলগুলো, এবার তো বিভিন্ন জায়গায় এগুলো তো ঘুরে আছে, মানে মলিকুলগুলো এখানে যখন উঠছে এটা কিন্তু এইভাবে মলিকুলগুলো ঘুরছে, এইটার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ঘুরছে, কারণ ওদের মধ্যে তো ভাইব্রেশন হচ্ছে, মানে ওদের মধ্যে কলিশন হচ্ছে, কলিশনে ওরা কেউ নিচে নেমে আসছে, কেউ সেই ব্যাপারগুলো আমরা পড়বো, পড়তে পড়তে ও এইখানে চলে এসছে, এসে ও এরকম একটা জায়গা পেয়ে গেছে, এরকম একটা ক্রসিং পেয়েছে, যখনই ও ক্রসিংটা পাবে ও কি করবে, ও অন্য স্টেটে চলে আসবে, কারণ ও তো সেটা তো আরো করসপন্ডিং নিচে আছে, মলিকুল সবসময় নিচের দিকে আসতে চায়, এই ক্রসিংটা দিয়েও সবসময় এইখানে চলে আসতে চাইবে, এইটা তার মানে চলে আসলেই ডিসকন্টিনিউয়াস হয়ে গেল, তাহলে এইটা হতে হতে এইখানে আবার কিছুটা কন্টিনিউয়াস পেকটা পাবে, ঠিক আছে, এরকম ভাবে পেলো। আচ্ছা, এটা হলো। আবার হচ্ছে কি আবার কিছুক্ষণ এটা হয়ে গেল, কিছু মলিকুল চলে আসলো, আবার কিছু মলিকুল তো এখানে এখনো রয়ে গেছে, তারা আবার কিছু স্টিক স্পেকটা দেবে, এইটা এইটা হয়তো কোনোটা বেশি কোনোটা একদম কম, এরকম স্টিক স্পেকটা দেবে করে আবার কিছুটা কন্টিনিউয়াস স্পেকটা পাওয়া যাবে, অ্যান্ড সো অন, এরকম একটা ব্যাপার হবে, ঠিক আছে। এইটাকে বলা হয় মানে কি, মানে ধরো মানে তোমার ফ্রিকোয়েন্সি যথেষ্ট বেশি করতেই হলো না, তার আগেই এমনভাবে একটা এক্সাইটেড স্টেট আছে, একটা আনস্টেবল এক্সাইটেড স্টেট আছে, রাদার স্টেবলও থাকতে পারতো, আমি আপাতত আনস্টেবল বলছি, দুটো স্টেবল এক্সাইটেড স্টেটেরও ওভারল্যাপ থাকতে পারতো, সেক্ষেত্রে হয়তো সবই স্টিক স্পেকটা পাওয়া যেত, কিন্তু আমি আনস্টেবলটাই বলছি, মানে যথেষ্ট বেশি ফ্রিকোয়েন্সি আমাকে করতেও হলো না, তার আগেই এমনভাবে আর একটা আনস্টেবল এক্সাইটেড স্টেট ও পেয়ে গেল ওর নিজের চলার পথে, যে ও সেখানে চলে আসলো মানে আনস্টেবলে চলে আসলো, মানে কি ডিসোসিয়েশন ঘটলো, কারণ ডিসোসিয়েশন লিমিটে পৌঁছে গেছে, তার মানে যেখানে আমাদের ডিসোসিয়েশন এক্সপেক্টেড কোথায়, ডিসোসিয়েশন আমাদের এক্সপেক্টেড আইদার যদি এরকম আনস্টেবল এক্সাইটেড স্টেট থাকে তাহলে লো ফ্রিকোয়েন্সিতেই ঘটে যেতে পারে, অথবা যদি যথেষ্ট হাই ফ্রিকোয়েন্সিতে আমাদের ডিসোসিয়েশন এক্সপেক্টেড, কিন্তু এখানে কি হলো, এখানে তো আনস্টেবল আছে বাট তার আগে স্টেবল আছে,
মানে মানে এখান থেকে ওই আনস্টেবলটা আছে, তার আগে স্টেবল একটা এক্সাইটেড স্টেট আছে। মানে রাদার আমি এখানে আসলে ছবিটা একটু ভালো করে আঁকি। মানে আমি বলতে চাইছি যে এই সরি, আমি বলতে চাইছি যে এই যে স্টেবল যে এক্সাইটেড স্টেটটা, দাঁড়াও আমি একটুখানি ঠিক করি, এই স্টেবল যে এক্সাইটেড স্টেটটা তার মিনিমাটা অনেক নিচে, মানে আনস্টেবলটা এরকম ভাবে অনেক ওপরে, আমি এইটা বলতে চাইছি, অনেক ওপরে, তাহলে এটা ঠিক হবে। এইটা এরকম ভাবে আছে করে, এইটা এইভাবে আছে, এইটা এরকম, ঠিক আছে? তাহলে এই মিনিমাটা নিচে, তার ওপরে একটা আনস্টেবল আছে, এইটা বলতে চাইছি, এইটা। তাহলে এটা যদি হয়, তাহলে এবার তাহলে এখানে কি হলো যে আমার এবার ডিসোসিয়েশনটা এক্সপেক্টেড, তাহলে কোথায় বললাম? হাই ফ্রিকোয়েন্সি রিজিয়নে এক্সপেক্টেড, নর্মাল কেস। এবার এইখানে আমার প্রথমে আনস্টেবল একটা আছে, তারপরে একটা আনস্টেবল ওর সাথে এমন ভাবে ওভারল্যাপ হয়ে বা কাছাকাছি ভীষণ এনার্জি, কম এনার্জি গ্যাপের এভাবে আছে যে মলিকুলটা ওখানে হপ করে চলে যেতে পারে, গেলে আমার ইভেন সেই ডিসোসিয়েশন লিমিটে পৌঁছাতেও হলো না, মানে ফ্রিকোয়েন্সি অনুযায়ী যেখানে ডিসোসিয়েশন এক্সপেক্টেড সেখানে পৌঁছাতেই হলো না, তার আগেই ডিসোসিয়েশন ঘটে গেল। এইটাকে বলা হয় প্রি ডিসোসিয়েশন। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা, যেটাকে বলা হয় প্রি ডিসোসিয়েশন, যেটা ইভেন আমাকে হাই ফ্রিকোয়েন্সি রিজিয়নে পৌঁছাতেই হলো না, তার আগেই লো ফ্রিকোয়েন্সি রিজিয়নেই ডিসোসিয়েশন ঘটে যেতে পারে, সেইটাকে বলা হয় প্রি ডিসোসিয়েশন। ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে কি হলো, সেক্ষেত্রে আমি এরকম একটা স্পেকটা পাবো, কি হলো যে transition takes place between a stable electronic state to a stable excited electronic state আর কি, in such a way that there should be no molecular dissociation, এইটা। But if there is an intersection between stable and unstable excited electronic states, then molecular dissociation may take place, even at low frequency, এইটা। This is known as pre-dissociation, এইটা হচ্ছে ব্যাপার, এইটা। তার মানে এখান থেকে and there will be formation of free radical, তার মানে হবে যেটা আলটিমেটলি আমাকে ফটোকেমিক্যাল প্রসেস দেবে, এটা হচ্ছে ব্যাপার। এবং এই যে স্টেবল থেকে আনস্টেবল আসছে, এই আসাটা, এইটা কিন্তু আবার একটা ছোট ফটোফিজিক্যাল প্রসেস। ও আসছে কিভাবে? ও আসছে হিট ছেড়ে, নিজেদের মধ্যে কলিশন করছে, কলিশন করে দুটো এনার্জি লেভেল খুব কাছাকাছি হয়ে যাওয়ার জন্য একটা লেভেল থেকে আর একটা লেভেলও চলে আসতে পারছে বাই এমিটিং হিট। এটা হচ্ছে আবার ফটোফিজিক্যাল প্রসেস। মানে ফটোফিজিক্যালের আবার সেটাকে নন রেডিয়েটিভ বলে, সেগুলো আমরা পরের দিন দেখব।
তাহলে এই হচ্ছে ব্যাপার। এইরকম 4 টে টাইপের ইলেকট্রনিক অ্যাবজর্পশন পাওয়া যায়, যেখান থেকে আমরা 4 রকমের স্পেক্ট্রা, ইলেকট্রনিক স্পেক্ট্রা জেনারেলি পেয়ে থাকি। এইবার এই স্পেক্ট্রাগুলোকেই তো আমরা ওই মানে ধরো প্রথমটার ক্ষেত্রে যদি বেশি বোঝা যাবে, এইটাকেই কিন্তু ওই যে এইরকমভাবে গিয়ে এইরকমভাবে এইভাবে এইগুলো এইভাবে দেখানো হয়। যে স্পেক্ট্রাটা দেখো না, এটাই, কারণ প্রত্যেকটা রেসপেক্টে একটা করে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন আঁকা, এটা রেসপেক্ট একটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, এটা রেসপেক্ট একটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, এটা রেসপেক্ট একটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, এটার গাউসিয়ান এইভাবে আঁকা হয়। সেই গাউসিয়ান ডিস্ট্রিবিউশনগুলোর প্রতিটার যদি আবার অ্যাভারেজ নেওয়া হয় এবং ওভারল্যাপ নেওয়া হয়, সেটা আলটিমেট রেজাল্টেন্ট গাউসিয়ান ডিস্ট্রিবিউশন এইটা দেয়। বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। বলো সবাই আজকে বুঝতে পেরেছো কিনা বলো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার